আসসালামু আলাইকুম। আজকে আহ, আমাদের বার কাউন্সিল লিখিত ক্লাসের অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইনের আহ, চতুর্থ ক্লাস। আজকে এই চতুর্থ ক্লাসে আমরা আহ, আইন পাঠ লিখিত বই থেকে আমরা যে বার বিজিএস এর প্রশ্নগুলো আসছিল ওইগুলো আমরা দেখার চেষ্টা করছিলাম, যে ওখানে কি কি প্রশ্ন আসছে বার বিজিএস এ আমরা বিষয়গুলো বোঝার চেষ্টা করছিলাম। গতকালকে আমরা আহ, আহ, অনেকগুলো ধারা দেখার চেষ্টা করেছি, যে ধারাগুলো একটু কঠিন। যেমন আমরা 23 ধারাটা দেখার চেষ্টা করছি, 24 ধারা দেখছিলাম যে 23 ধারাতে আহ, কোন কোন ব্যক্তিদের ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় আর কোন ব্যক্তিদের ক্ষেত্রে করা যায় না। আমরা 23 ধারাতে 8টি ক্ষেত্রেও আমরা 8টি ব্যক্তির ক্ষেত্রে আমরা দেখেছি, আর হচ্ছে হলো আপনার 24-এ হলো 4টা ব্যক্তির ক্ষেত্রে আপনার চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় না, সেটা আমরা দেখেছি খুব শর্টলি। আমরা কিছু টেকনিক ইউজ করে আমরা বিষয়টা দেখার চেষ্টা করছিলাম আর কি। গতকালকে ক্লাসে আমরা বলছিলাম হলো ফিসিআরআই, ঠিক, আমরা বলছিলাম ফিসিআরআই ফর ফেনাল কোর্টের, যে ফিসিডি যদি আমরা বলি ফেনাল কোর্টের আপনার রিসার্চ ইনস্টিটিউট, ফেনাল কোর্ট রিসার্চ ইনস্টিটিউট, সি বলছিলাম, সি দিয়ে আমরা দুটো শব্দ পেয়েছিলাম, আর এরপরে হচ্ছে হলো আমরা আর দিয়ে 4টা শব্দ পেয়েছিলাম। ওই বিষয়গুলো গতকালকের ক্লাসে আমরা দেখার চেষ্টা করেছি। ঠিক আছে, আশা করি আপনারা ক্লাসটা শুনেছেন এবং বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে হলো আমরা 24-এ গিয়ে আমরা দেখেছি আপনার বিআই ফি দিয়ে আমরা আহ, মোটামুটি 4টা বিষয় ক্লিয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা আর ওইদিকে গেলাম না। এরপরে আমরা দেখেছিলাম আহ, আপনার 27 এবং 28, এই বিষয়টা আমরা দেখার চেষ্টা করছিলাম যে মানে আহ, আমরা কাদের বিরুদ্ধে, অর্থাৎ কোন কোন ব্যক্তির বিরুদ্ধে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় আর কোন কোন ব্যক্তির বিরুদ্ধে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় না, সেটা আমরা 27-এ বলা আছে যায়, আর যায় না হচ্ছে হলো 28-এ। তাহলে আমরা 27-এ খুব সুন্দরভাবে টেকনিক দিয়ে, আমরা যদি আগের ক্লাসটা দেখেন তাহলে বিষয়টা খুবই বিশদভাবে এক্সপ্লেইন করা আছে। আমরা ফি আর ফি সিসি দিয়ে আমরা মনে রাখার জন্য বলছিলাম। এরপরে হচ্ছে হলো আমরা 28-এ বলছিলাম হলো তিন ধরনের ব্যক্তির বিরুদ্ধে যায় না, এই বিরুদ্ধ কারা, সেটা হচ্ছে হলো আপনার তিনটা দিয়ে আমরা বলছিলাম। আশা করছি আমরা পিছনের দিকে আর গেলাম না, ক্লাসটা দেখে নিবেন যারা দেখেন নাই। এরপরে হচ্ছে হলো আজকে আমরা চতুর্থ ক্লাস শুরু করি। দেখি আমাদের চতুর্থ 34তম, মানে 34 নং কোশ্চেন আমরা দেখি। দলিল বাতিল বলতে আপনি কি বুঝেন, এই বিষয়টা আমরা একটু দেখি। তাহলে দলিল রদ বা বাতিল বলতে আপনি কি বুঝেন, এটা বার কাউন্সিল পরীক্ষা 2003, 5, 6, 9, 10 খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার প্রশ্নটা আসছে দলিল বাতিলের বিষয়টা। দলিল বাতিল বা রদের অর্থ, সাধারণ অর্থে দলিল বাতিল বলতে কোনো দলিলকে অকার্যকর বা এবং অবৈধ বলে ঘোষণা করা। তাইলে সাধারণ অর্থে দলিল বাতিল বলতে কোনো দলিলকে অকার্যকর বা অবৈধ বলে ঘোষণা করা। অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইনের 39 ধারায় কোনো ব্যক্তি বাতিল বা বাতিলযোগ্য কোনো দলিলকে বাতিল করার জন্য আদালতে মোকদ্দমা দায়ের করতে পারে। বাতিল বা বাতিলযোগ্য কোনো দলিলের কারণে কোনো ব্যক্তি যেন ভবিষ্যতে ক্ষতির সম্মুখীন না হয়, তার রক্ষা কবচ হিসাবে 39 ধারায় আদালতকে দলিল বাতিলের ক্ষমতা দেওয়া হয়েছে। দলিল বাতিলের প্রতিকার সুরক্ষামূলক বিচার নীতির উপর প্রতিষ্ঠিত। কারণ দলিল বাতিল বা বাতিলযোগ্য দলিল যদি বাতিল না করে চালু রাখা হয় তাহলে তা ভবিষ্যতে গুরুতর ক্ষতির কারণ হতে পারে। এই ভবিষ্যৎ ক্ষতি থেকে সুরক্ষা হিসাবে কোনো ব্যক্তিকে বাতিল বা বাতিলযোগ্য দলিল বাতিল বলে ঘোষণা করার জন্য আদালতে মোকদ্দমা দায়ের করার অধিকার দেওয়া হয়েছে। আদালত তার বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে দলিলকে বাতিল বা বাতিলযোগ্য ঘোষণা করতে পারে। এটা বিশেষ করে 39 ধারা থেকে, 39 ধারাতেই বলা আছে যে কেমনে দলিল বাতিল করা যায়। এর আগে আমরা দেখছিলাম 31 ধারাতে দেখছিলাম আমরা কোন দলিল বা চুক্তি সংশোধনের বিষয়টা দেখেছি, 35-এ আমরা চুক্তি রদের বিষয়টা আমরা দেখেছি, আর এখন আমরা দেখতেছি হলো 39-এর দলিল বাতিলের বিষয়টা আমরা দেখতেছি। ঠিক আছে, তাহলে দেখেন 1877 সালের সুনির্দিষ্ট প্রতিকার আইনের 39 ধারায় বলা হয়েছে, যখন কোনো ব্যক্তি এরূপ আশঙ্কা করে যে তার বিরুদ্ধে লিখিত কোনো দলিল বাতিল না করে চালু রাখা হয় তাহলে তা ভবিষ্যতে গুরুতর ক্ষতির কারণ হবে, তাহলে উক্ত ব্যক্তি সে দলিল বাতিল বাতিল বা বাতিলযোগ্য ঘোষণার জন্য মামলা দায়ের করতে পারে এবং আদালত তার বিবেচনামূলক ক্ষমতা বলে উক্ত দলিল অর্পণ ও বাতিলের জন্য আদেশ প্রদান করতে পারে। তাহলে আমরা প্রশ্নটা বুঝে গেলাম যে দলিল বাতিল বলতে আমরা কি বুঝি, আর দলিল রদ বা বাতিল বলতে কি বুঝেন, এই প্রশ্নটাই
আসছে যেভাবেই আসুক, রদ আসুক বাতিল আসুক, সব বিষয় একই জিনিস। হ্যাঁ, ধরুন বাতিল এবং রদ একই জিনিস। আচ্ছা, আমরা যে বিষয়টা, আমরা প্রথম প্রশ্নটা আমরা পড়ে ফেলেছি 34-এ, যে দলিল বাতিল বলতে কি বুঝেন বা দলিল রদ বা বাতিল বলতে কি বুঝায়, এই হলো কাহিনী। এখানকার মূল গল্প হচ্ছে হলো, ওকে, আমরা দলিল বাতিল মোটামুটি বুঝে গেছি। এরপর আমরা দেখি পরের প্রশ্নটা একটু দেখি, এর পরবর্তীতে আমরা আবার বিষয়গুলো নিয়ে আর কিছু আলাপ আলাপ করব। আমরা 35 নং কোশ্চেনটা একটু দেখি। দি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর বিধান অনুসারে কোন কোন অবস্থায় একটা দলিল বাতিল করা যায়, কোন কোন অবস্থায় একটা দলিল বাতিল করা যায়, উদাহরণ সহ ব্যাখ্যা করুন। এটা 2024-এ আসছে বিজিএস পরীক্ষা, এবং 2018-তে আসছে কখন দলিল বাতিলের আদেশ দেওয়া যেতে পারে, কখন দেওয়া যেতে পারে। এবং বার কাউন্সিল চলে আসছে 2015, 2007, দুবারই আসছে। অতএব খুবই গুরুত্বপূর্ণ। কি বলতেছে, কি কি কারণে এবং কি কি কারণে এবং কে দলিল বাতিলের প্রতিকার পেতে পারে, দুটো প্রশ্ন এখানে একসাথে, দুটো কথা আমাদের কাছ থেকে জানতে চেয়েছে। এরপরে আপনার বার কাউন্সিল অনেকবার 2003-এ আসছে, তারপরে হচ্ছে হলো 2005-এ আসছে, 2010-এ আসছে। কে এবং কি কি কারণে দলিল বাতিল চাইতে পারে। তাইলে মেইন ফ্যাক্টটা আমরা এটা পড়লেই বুঝে যাবো যে আসলে কখন কে চাইতে পারে না পারে, কি অবস্থা। দেখেন আলোচনা, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 39 ধারায় কোনো ব্যক্তি বাতিল বা বাতিলযোগ্য কোনো দলিল বাতিল করার জন্য আদালতে মোকদ্দমা দায়ের করতে পারে। তাহলে এখানে দুইটা কথা, একটা হলো বাতিল আর একটা হলো বাতিলযোগ্য। এই দুটো শব্দ একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, কোনো দলিল বাতিল করার জন্য আদালতে মোকদ্দমা দায়ের করতে পারে। তাহলে বাতিল বা বাতিলযোগ্য কোনো দলিলের কারণে কোনো ব্যক্তি যেন ভবিষ্যতে ক্ষতির সম্মুখীন না হয়, তার রক্ষা কবচ হিসাবে 39 ধারায় আদালতকে দলিল বাতিলের ক্ষমতা দেওয়া হয়েছে। তাহলে বুঝছেন না, যখন দেখবেন যে একটা দলিল মানে বাতিল বা বাতিলযোগ্য কোনো ব্যক্তি বাতিল বা বাতিলযোগ্য কোনো দলিল বাতিল করার জন্য মোকদ্দমা দায়ের করতে পারে, এই দুটি ক্ষেত্র ছাড়া মোকদ্দমা দায়ের করা যায় না। আর দেখা যাবে যে এটা এই দলিল, যে দলিলটা তৈরি হয়েছে, ওই দলিলটা যদি ভবিষ্যতে রেখে দেওয়া হয়, তাইলে ভবিষ্যতের জন্য রেখে দেওয়া হয় বা অনিষ্পন্ন অবস্থায় ছেড়ে দেওয়া হয়, তাহলে ক্ষতির কারণ হইতে পারে। এই বিষয়টাই, এই জন্যই দলিল বাতিলের 39 ধারায় দলিল বাতিলের ক্ষমতা দেওয়া হয়েছে। এবার দেখেন, যে সকল কারণে দলিল বাতিলের আবেদন করা যায়, কোন কারণে দলিলের বাতিলের আবেদন করা যায়, নিম্নলিখিত 3টি ক্ষেত্রে আদালত দলিল বাতিলের আদেশ মঞ্জুর করতে পারে। 1 নম্বরে দেখেন, কোন দলিল বাতিল বা বয়েড বা বাতিলযোগ্য বয়েডেবল হলে, এটা হলো 1 নম্বর কাহিনী। 2 নম্বরে কি হচ্ছে, যদি বাদীর যুক্তিসঙ্গত আশঙ্কা থাকে যে এইরূপ দলিল যদি অনিষ্পন্ন অবস্থায় ছেড়ে দেওয়া হয়, তাহলে গুরুতর ক্ষতির কারণ হতে পারে। এটি হলো 2 নম্বর রিজন। ঠিক আছে, 2 নম্বর কারণ। এরপরে মোকদ্দমার প্রেক্ষাপট মূল্যায়ন করে যদি আদালত মনে করে যে ন্যায় বিচারের সাথে বাদী দলিল বাতিলের প্রতিকার পেতে পারে, তাহলে আদালত তার বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে দলিলটি বাতিলের ডিক্রি দিতে পারে। তাহলে মোকদ্দমার প্রেক্ষাপট মূল্যায়ন করে যদি আদালত মনে করে যে ন্যায় বিচারের সাথে দলিলটা বাতিল, ন্যায় বিচারের সাথে বাদী দলিল বাতিলের প্রতিকার পেতে পারে, তাহলে এখানে আপনার ইনহেরেন্ট পাওয়ার প্রয়োগ করে দলিল বাতিলের ডিক্রি দিতে পারে। তাইলে আমরা দেখছি যে যে সকল কারণে দলিল বাতিলের আবেদন করা যায়, এই কারণগুলো হইলে, বিশেষ কারণ হচ্ছে হলো কথা এগুলাই, দলিলটা বাতিল বা বাতিলযোগ্য অথবা এটি অনিষ্পন্ন অবস্থায় ছেড়ে দেওয়া হইলে ভবিষ্যতে ক্ষতির কারণ হইতে পারে। এরপরে হচ্ছে হলো আমরা মনে রাখবো, এখানে হলো বাতিল বা বাতিলযোগ্য মনে রাখবো, আর এখানে হলো অনিষ্পন্ন অবস্থায় ছেড়ে দিলে ক্ষতির কারণ হইতে পারে, এবং আদালত দেখে যে ন্যায় বিচারের স্বার্থে দলিলটা বাতিল হওয়া দরকার। এই সব কারণে দলিলটা বাতিল করা যায়। এবার দেখেন এখানে বিস্তারিত বাতিল বা বাতিলযোগ্য দলিল। তাহলে দলিল বাতিলের মোকদ্দমায় বাদী প্রমাণ করবে যে দলিলটি তার বিরুদ্ধে বাতিল বা বাতিলযোগ্য, তার বিরুদ্ধে বাতিল বা বাতিলযোগ্য। যে ক্ষেত্রে দলিল বাতিলের আবেদন করেছে তার উক্ত দলিলের পক্ষ হওয়ার কোনো প্রয়োজন নাই। দলিলটা যে বাতিলের আবেদন করছে উনি পক্ষ হওয়ার দরকার নাই। দলিল বাতিলের প্রতিকার যে ব্যক্তি উক্ত দলিলের পক্ষ নয় সেও পেতে পারে, যদি দলিলটি তার বিরুদ্ধে বাতিল বা বাতিলযোগ্য হয়। সম্মতিসূচক ডিক্রি যেহেতু পক্ষগণের মধ্যে একটা চুক্তি, সেহেতু এমন ডিক্রি প্রতারণা বা মিথ্যা বর্ণনার মাধ্যমে গ্রহণ করা হয়েছে, এই অজুহাতে বাতিল করা যেতে পারে। 39 ধারায় ব্যবহৃত দলিল বলতে দানপত্র, আমুক্তারনামা, বন্ধক ইত্যাদি অন্তর্ভুক্ত হবে। বাতিল সম্মতি লেখা হয়েছে এমন দলিলও এই ধারায় অন্তর্ভুক্ত হবে। যেমন নাবালকের সম্মতিতে কোনো চুক্তি, তারপর হলো বৈধ পেশা ও ব্যবসা
করতে বারিত করে সম্পাদিত কোনো চুক্তি বা আইনগত কার্যধারা গ্রহণ করা হতে বারিত করে কোনো চুক্তি বা প্রতিদানবিহীন কোনো চুক্তি লেখা হয়েছে এমন কোনো দলিল এই দ্বারায় বাতিল করা যেতে পারে। অন্যদিকে শুরুতে বৈধ ছিল, কিন্তু পরবর্তীতে কোনো এক পক্ষের ইচ্ছাক্রমে চুক্তিটি বাতিলযোগ্য হলে, যেমন প্রতারণা, মিথ্যা বর্ণনা, তারপর হলো বলপূর্বক সম্পত্তি গ্রহণ, সম্পাদিত চুক্তি বা উক্ত পক্ষ এমন চুক্তি বাতিল করে, এমন চুক্তি উক্ত চুক্তি সংক্রান্ত দলিল ৩৯ ধারায় বাতিল করতে পারে। এরপর হলো ক্ষতির যুক্তিসঙ্গত আশঙ্কা। তাইলে দলিল বাতিলের মোকদ্দমায় বাদী প্রমাণ করবে যে যদি বাতিল বা বাতিলযোগ্য দলিলটি অবিকল অবস্থায় অর্থাৎ রেখে দেওয়া হয়, তাহলে দলিলটি মারাত্মক ক্ষতি হতে পারে, তার জন্য মারাত্মক ক্ষতি হতে পারে। দলিলটি মারাত্মক ক্ষতি করবে কিনা তা মোকদ্দমার প্রেক্ষাপট বিবেচনা করে আদালত সিদ্ধান্ত নিতে পারে। এরপর দেখেন, আদালতকে সন্তুষ্ট করা। ৩৯ ধারায় অধীন আদালতের দলিল বাতিলের ক্ষমতা বিবেচনামূলক। আমরা জানি ৮ এবং ৯ ধারা ছাড়া এসআর অ্যাক্টের অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইনে সবকিছুই আদালতের বিবেচনামূলক, সেটা ২২ ধারাতে স্পষ্টভাবে বলা আছে। তাহলে মোকদ্দমার প্রেক্ষাপট মূল্যায়ন করে যদি আদালত মনে করে যে ন্যায় বিচারের সাথে বাদী দলিল বাতিলের প্রতিকার পেতে পারে, তাহলে আদালত দলিলটি বাতিলের ঘোষণা দিতে পারে। সুতরাং আদালতকে সন্তুষ্ট করা অতীব প্রয়োজন, আদালতকে সন্তুষ্ট করতে হবে। এই তিনটা এটা বিস্তারিত দেওয়া আছে, দেখবেন। এটা আপনাদের মার্কসের উপর ডিপেন্ড করবে, কত নম্বরের মধ্যে মানে কি চেয়েছে ওইটার উপর ডিপেন্ড করে বিস্তারিত লিখবেন, উদাহরণ দিবেন। এগুলো প্রত্যেকটার সাথে যদি পারেন একটা উদাহরণ দিলে আরো বড় হবে, এতে কোনো সমস্যা নাই। এরপর দেখেন, যে দলিল বাতিলের মোকদ্দমা করতে পারে, কে পারে? ৩৯ ধারায় দলিল বাতিলের প্রতিকার শুধুমাত্র দলিলের পক্ষসমূহের মধ্যে সীমাবদ্ধ না, অর্থাৎ একমাত্র দলিলের পক্ষরা যে দলিল বাতিলের মোকদ্দমা করতে পারবে তা না, বরং যে কোনো ব্যক্তি যার বিরুদ্ধে দলিলটি বাতিল বা বাতিলযোগ্য, বা যে ব্যক্তি উক্ত দলিল বাতিল বা বাতিলযোগ্য কারণে ক্ষতিগ্রস্ত হবে, এই যে বাতিলযোগ্য দলিলের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে, সে দলিলটি বাতিলের জন্য ৩৯ ধারায় মোকদ্দমা দায়ের করতে পারে। ৩৯ ধারা নিম্নলিখিত ব্যক্তিগণ দলিল বাতিলের মোকদ্দমা দায়ের করতে পারে। এক নম্বরে হচ্ছিল দলিলের পক্ষ এরা পারবে, যে কোনো ব্যক্তি যার বিরুদ্ধে দলিলটি বাতিল বা বাতিলযোগ্য এবং যে ব্যক্তি উক্ত বাতিল বা বাতিলযোগ্য দলিলের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে, এরা পারে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাইলে আমরা এখানে যে প্রশ্নটা দেখলাম সেটা হচ্ছে হলো কি, এক নম্বর আমরা প্রশ্ন কি দেখলাম, দি স্পেসিফিক রিলিফ অ্যাক্টের বিধান অনুসারে কোন কোন অবস্থায় একটা দলিল বাতিল হয়ে যায়, কোন অবস্থায় একটা দলিল বাতিল হয়ে যাবে এবং কখন দলিল বাতিলের আদেশ দেওয়া যেতে পারে, একই কথা। এবং আরেকটা কথা হচ্ছে হলো এখানে কে এবং কি কি কারণে দলিল বাতিল চাইতে পারে। এক কথা, এটা দিয়ে দুটাই বুঝাইছে, কে পারে এবং কি কি কারণে এটা বাতিল হয়। এই যে তিনটা রিজন, এটা মনে রাখবেন, আর কে পারে এটা মনে রাখবেন, তাইলে হয়ে গেল। কে এবং কি কি কারণে মোটামুটি শেষ। তাইলে কারণগুলো বুঝে গেছেন, ভয়েড এবং ভয়েডেবল, বাতিল বা বাতিলযোগ্য দলিল হলে অথবা অনিষ্পন্ন অবস্থায় ছেড়ে দিলে ক্ষতির কারণ হবে ভবিষ্যতে, এবং কি করছে, ন্যায় বিচারের সাথে দলিল বাতিলের প্রতিকার পেতে পারে না হয়, কোনো একটা ন্যায় বিচার বিঘ্নিত হবে এই দলিলটা থাকলে। ওই বিষয়গুলো বিচার বিশ্লেষণ করে এই তিনটা কারণে দলিল বাতিলের আবেদন করা যায়। তাইলে কারা পারবে? আমরা আবারও যদি বলি, এটা পারবে হলো দলিলের পক্ষ বা যে কোনো ব্যক্তি যার বিরুদ্ধে দলিলটি বাতিল বা বাতিলযোগ্য, অথবা যে ব্যক্তি উক্ত বাতিল বা বাতিলযোগ্য দলিলের কারণে ক্ষতিগ্রস্ত হইতে পারে। আচ্ছা, আমরা কথা আর না করি, বড় না করি, এরপর সামনের দিকে আগে যায়। আমরা ৩৬ নং প্রশ্নটা একটু দেখি। দলিল বাতিলকরণের ক্যান্সেলেশনের মামলা বা দলিল অবৈধ ঘোষণা চেয়ে কেবল ঘোষণামূলক মামলা, এর পার্থক্যমূলক বৈশিষ্ট্যগুলো কি কি? দলিল বাতিলকরণের অর্থাৎ ক্যান্সেলেশনের মামলা এবং দলিলটি অবৈধ ঘোষণা চেয়ে কেবল ঘোষণামূলক মামলা, কোনটা করবেন? এদের মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে, বিষয়গুলো একটু দেখি। তাহলে দলিল বাতিলকরণের অর্থাৎ ক্যান্সেলেশনের মামলা এবং দলিল অবৈধ ঘোষণা চেয়ে কেবল ঘোষণামূলক মামলা, এর পার্থক্যটা কি? দেখেন, এক নম্বরে বলছে যে দলিল বাতিল বা বাতিলযোগ্য মর্মে নির্ধারণ বা ঘোষণা তাইলে জন্য ৩৯ ধারায় মোকদ্দমা দায়ের করতে হবে। তবে যে ক্ষেত্রে এমন দলিল শুরু হতে বাতিল, ভয়েড, ইনিশিউ বা অবৈধ ক্ষেত্রে উক্ত দলিল বাতিল মর্মে ঘোষণার জন্য শুধুমাত্র ৩৯ ধারার মোকদ্দমা দায়ের করা যথেষ্ট হবে। তারপরে হলো এই ক্ষেত্রে দলিল বাতিলকরণের আবেদন করার প্রয়োজন নেই। তাইলে শুধু ঘোষণা চাইলে যেখানে হবে, সেক্ষেত্রে যে ক্ষেত্রে এমন দলিল শুরু হতে বাতিল অর্থাৎ অবৈধ, সেক্ষেত্রে উক্ত দলিল বাতিল মর্মে ঘোষণার জন্য শুধুমাত্র ৩৯ ধারা মোকদ্দমা দায়ের করা যথেষ্ট হবে। এক্ষেত্রে দলিল বাতিলকরণের আবেদন করার প্রয়োজন নেই। অন্যদিকে যে ক্ষেত্রে দলিলটি বাতিলযোগ্য বা যে ক্ষেত্রে দলিলটি বাতিলযোগ্য মর্মে ঘোষণার সাথে সাথে বাতিলের জন্য অর্থাৎ ৩৯ ধারার মোকদ্দমা দায়ের করতে হবে।
তাইলে দলিলটি বাতিল বা বাতিলযোগ্য সেটাতে আদালত 39 ধারা নির্ধারণ করে। আবার যে ক্ষেত্রে বাদী দাবি করে যে এমন দলিল তার অধিকার প্রভাবিত করেনি বা উক্ত দলিল মূলে বিবাদী কোনো অধিকার অর্জন করেনি মর্মে ঘোষণার জন্য 42 ধারায় মোকদ্দমা দায়ের করতে হবে। তাহলে 42 ধারা ঘোষণার সাথে আনুষঙ্গিক প্রতিকার হিসেবে 39 ধারায় দলিল বাতিলকরণের আবেদন করতে হবে। যে ক্ষেত্রে দলিলটি শুরু হতে বাতিল না হয়, দলিলটা যদি শুরু হতে বাতিল না হয় সেক্ষেত্রে দলিলটি বাতিলযোগ্য, বা যে ক্ষেত্রে বাদী দলিলের পক্ষ। এরপর দেখেন অন্যদিকে দলিলটি বাতিল অবৈধ মর্মে ঘোষণার জন্য 39 ধারা দলিলটি বাদীর উপর বাধ্যকর নয় এবং এই মর্মে ঘোষণার জন্য 42 ধারা মোকদ্দমা দায়ের করতে পারে। 4 নম্বরে দেখেন কি বলছে, দলিল অবৈধ, জাল বা বাতিল ঘোষণা হলো মূল প্রতিকার, যেখানে দলিল বাতিলকরণ হলো আনুষঙ্গিক প্রতিকার। তাইলে বাতিল বলে ঘোষণা আর দলিলটা বাতিলকরণ হইল সেটা হলো আনুষঙ্গিক প্রতিকার। এখানে একটা কেস রেফারেন্স দেওয়া হয়েছে, দেখেন এইচ শামসুদ্দিন আহমদ বনাম বেগম আরাফাত এবং অন্যান্য 43 DLR 52 বাদী বিরোধী জমিতে বিরুদ্ধ দখলের অর্থাৎ অ্যাডভার্স পজিশনের ভিত্তিতে শর্ত ঘোষণার মোকদ্দমা দায়ের করে এবং একই সাথে দানপত্রের ভিত্তিতে নামজারি বাতিল বা অবৈধ এবং বাদীর উপর বাধ্যকর নয় মর্মে ঘোষণা মোকদ্দমা দায়ের করে। এখন সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণে দেখা যায় যে বিবাদী বরাবর দানপত্র সম্পাদন করা হলে উক্ত সম্পত্তির দখল বিবাদীর উপর অর্পণ না করার কারণে দানপত্রটি শুরুতেই বাতিল। তাইলে অন্যদিকে বাদী উক্ত সম্পত্তিতে 12 বছরের অধিক কাল যাবৎ বিরামহীন বাধাহীন দখল প্রমাণ করতে পারে। তাইলে হাইকোর্ট বিভাগ সিদ্ধান্ত প্রদান করে যে কোনো একটি দলিল নামজারি অর্থাৎ বাতিল মর্মে ঘোষণার মোকদ্দমার ক্ষেত্রে আদালত দেখে যে দলিলটি যেমন দানপত্রটি শুরুতে বাতিল, সেই ক্ষেত্রে 39 ধারা দলিল বাতিলের প্রার্থনা ব্যতীত 42 ধারায় শুধুমাত্র দলিলটি বাতিল মর্মে ঘোষণা মোকদ্দমায় রক্ষণীয় হবে। শুরুতে বাতিল হইলে 42 ধারাটা চাইলেই হবে, এই ক্ষেত্রে দলিল বাতিলের করার দরকার নাই। তাইলে শুরুতে সেক্ষেত্রে 39 ধারা দলিল বাতিলের প্রার্থনা ব্যতীত 42 ধারা দলিলটি বাতিল মর্মে ঘোষণা মোকদ্দমাটি রক্ষণীয় হবে। যেহেতু বিবাদী বরাবর সম্পাদিত দানটি শুরুতে বাতিল, সেহেতু বাদীর দানপত্রটি বাতিলের আবেদন না করলেও উক্ত দানপত্রের ভিত্তিতে বিবাদী যে নামজারি করেছিল সেই নামজারি বাতিল বা বাদীর উপর বাধ্যকর নয় এই মর্মে বাদী কর্তৃক দায়েরকৃত শুধুমাত্র ঘোষণার মোকদ্দমাটি রক্ষণীয় হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে দেখেন আমরা 37 নং কোশ্চেনটা একটু দেখি। কোন দলিলের তফসিলে বর্ণিত ভূমিতে দখল না থাকার সত্ত্বেও বাদীর দায়েরকৃত উক্ত দলিল বাতিলের কেবলমাত্র ঘোষণামূলক মামলা আইনগত রক্ষণীয় কি? তাইলে যুক্তি সহ আলোচনা করেন। কোন দলিলের তফসিলে বর্ণিত ভূমিতে দখল না থাকা সত্ত্বেও বাদীর দায়েরকৃত উক্ত দলিল বাতিলের কেবলমাত্র ঘোষণামূলক মামলা আইনগত রক্ষণীয় কি? দেখেন দখল ব্যতীত শুধুমাত্র দলিল বাতিলের ঘোষণামূলক মোকদ্দমা। কোন দলিলের তফসিলে বর্ণিত ভূমিতে দখল না থাকা সত্ত্বেও বাদীর দায়েরকৃত উক্ত দলিল বাতিলের কেবলমাত্র ঘোষণামূলক মামলা আইনগত রক্ষণীয় না। অর্থাৎ এখানে ঘোষণামূলক মামলা দিয়ে হবে না। কারণটা আমরা একটু দেখি। সুনির্দিষ্ট প্রতিকার আইনে 42 ধারা বলা হয়েছে যেখানে বাদী শুধুমাত্র সত্যের ঘোষণা ছাড়া আরো প্রতিকার দাবি করতে পারত, কিন্তু তা করা থেকে বিরত থাকে, সেক্ষেত্রে আদালত তেমন ঘোষণা দিবে না। এরপর দেখেন যেহেতু বাদী দলিলের তফসিলে বর্ণিত ভূমিতে দখল নেই সেহেতু উক্ত দলিল বাতিলের শুধুমাত্র ঘোষণামূলক মোকদ্দমার আনুষঙ্গিক প্রতিকার হিসেবে দখলও প্রার্থনা করতে হবে। যেহেতু বাদী আনুষঙ্গিক প্রতিকার হিসেবে দখল প্রার্থনা করতে পারত কিন্তু প্রার্থনা করা হতে বিরত থাকে, সেহেতু উক্ত ভূমির দলিল বাতিলের শুধুমাত্র ঘোষণার মোকদ্দমাটি রক্ষণীয় হবে না। রতন চন্দ্র বনাম জিন্নাতুন নাহার 61 DLR এডি 116 এই মামলায় বলা হয়েছে। তাহলে বিরোধী জমিতে বাদী সত্য বা অধিকার প্রথমে প্রতিষ্ঠা করা ব্যতীত বিবাদীর কবলা মিথ্যা বা প্রতারণামূলক মর্মে শুধুমাত্র ঘোষণা বাদী পেতে পারে না। তাইলে সাহারা খাতুন বনাম আনোয়ারা খাতুন 1 BCR 126 মামলায় বলা হয়েছে কোন দলিল বাতিল অবৈধ বা প্রতারণামূলক ভাবে এবং বাদীর উপর বাধ্যকর নয় এই মর্মে ঘোষণা পেতে বাদীকে অবশ্যই প্রমাণ করতে হবে যে বিরোধী সম্পত্তিতে তার আইনগত মর্যাদা অর্থাৎ অধিকার আছে, যতক্ষণ না পর্যন্ত সে এমন অধিকার বা মর্যাদা প্রমাণ করতে পারে ততক্ষণ পর্যন্ত সে ঘোষণামূলক প্রতিকার পেতে পারে না। তাইলে আলোচ্য প্রশ্নে দলিল বাতিলের ঘোষণা হলো মূল প্রতিকার, দলিল বাতিলের ঘোষণা হলো মূল প্রতিকার, যেখানে দখল চাওয়া হলো আনুষঙ্গিক প্রতিকার। অর্থাৎ দলিল বাতিল মর্মে ঘোষণার মোকদ্দমায় যদি আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা না করা হয় তাহলে আদালত মোকদ্দমাটি খারিজ করতে পারে। তবে ন্যায় বিচারের সাথে মোকদ্দমার যে কোনো পর্যায়ে আদালত আর্জি সংশোধনের নির্দেশ দিয়ে আনুষঙ্গিক প্রতিকার আর্জিতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিতে পারে। আদালতের নির্দেশ ক্রমে উক্ত আর্জি সংশোধন করে দখল প্রার্থনা করে নির্ধারিত সময়ের মধ্যে দাখিল না করা হলে আদালত মোকদ্দমাটি খারিজ করবে। এরপর দেখেন আমরা একটু 38 নং প্রশ্নটা একটু দেখি। যেমন নাবালক কে এর সম্পত্তি 2 লক্ষ টাকা বিক্রয়ের জন্য অনুমোদিত অভিভাবক
এল এম এর সাথে বিক্রয় চুক্তির দলিল নিবন্ধন করেন, 1 লক্ষ টাকা গ্রহণও করেন, তাইলে কে সাফল্যতা অর্জনের পর নির্দিষ্ট আমাদের মেয়াদে দলিলটি বাতিলের জন্য মোকদ্দমা দায়ের করেন। দলিলটি বাতিলযোগ্য কি? কারণ এম এর কোনো প্রতিকার আছে কি? দি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 বিধান অনুসারে উত্তর দিন। এবার দেখেন দলিলটি বাতিলযোগ্য। দলিলটি বাতিলযোগ্য কারণ নাবালকের সম্পত্তি তার অননুমোদিত অভিভাবক বিক্রয় করতে পারে না। কারণ সুতরাং নাবালকের সম্পত্তি বিক্রয়ের জন্য অনুমোদিত অভিভাবক যে বিক্রয় চুক্তি দলিল নিবন্ধন করেছেন সেটা নাবালক কর্তৃক বাতিলযোগ্য বা নাবালক সাবালক হওয়ার 3 বছরের মধ্যে বাতিলের জন্য মোকদ্দমা দায়ের করতে পারে। যদিও যদিও নাবালক উক্ত দলিলের পক্ষ না, উক্ত দলিলটি বাতিল মর্মে নিষ্পত্তি না করলে সেটা নাবালকের জন্য ক্ষতির কারণ হইতে পারে। এই কারণে দলিলটি বাতিলের জন্য মোকদ্দমা দায়ের করতে পারে। এই ক্ষেত্রে দি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1839 দ্বারা প্রযোজ্য হবে। তাইলে এম এর প্রতিকারটা কি? অন্যদিকে 40 ধারা অনুসারে এম কে ক্ষতিপূরণ দিতে আদালত আদেশ দিতে পারে এবং উক্ত চুক্তির অধীনে এম যে অর্থ প্রদান করেছিল সেটা পাওয়ার অধিকারী হবে। এখানে তাকে 40 ধারা অনুসারে এম কে ক্ষতিপূরণ দিতে আদেশ দিতে পারে এবং উক্ত চুক্তির অধীনে এম যে অর্থ প্রদান করেছিল সেটা সে ফেরত পাওয়ার অধিকারী হবে। আচ্ছা, আমরা একটু 39 নং ফ্যাক্ট বেসড কোশ্চেনটা একটু দেখি। ক, আদালতে একটি দলিল তার উপর বাধ্যকর নয় মর্মে ঘোষণামূলক মামলায় এই অভিযোগ করেন যে তাকে দাতা দেখিয়ে খ যে দলিল করেছে সেটা তিনি সম্পাদন করেননি। তর্কিত দলিলটি বাতিল না চাওয়ায় আদালত মোকদ্দমাটি খারিজ করে দেয়। তাহলে আদালতের সিদ্ধান্তের সাথে একমত কি? সংশ্লিষ্ট বিধান উল্লেখে আলোচনা করুন। বিজিএস পরীক্ষা 2017 আসছে, কি আসছে দেখেন। দলিল তার উপর বাধ্যকর নয় মর্মে ঘোষণামূলক মামলা আদালতের সিদ্ধান্তের সাথে একমত না, যেহেতু ক উক্ত দলিলের সম্পাদনকারী না বা দলিলের পক্ষ না, সেহেতু তিনি দলিল বাতিলের প্রার্থনা দাবি করতে বাধ্য নন। সেহেতু তর্কিত দলিল বাতিল না চাওয়ায় আদালত মোকদ্দমাটি খারিজের যে সিদ্ধান্ত প্রদান করা হয়েছে সেটার সাথে আমি একমত না। তাইলে যেহেতু ক দলিলটি সম্পাদন করেনি সেহেতু দলিলটি শুরুতে বাতিল। যেহেতু ক দলিলের পক্ষ না, যেহেতু দলিলটি ক সম্পাদন না করার কারণে দলিলটি শুরুতেই বাতিল, সেহেতু 42 ধারায় ঘোষণা মামলায় তর্কিত দলিলটি বাতিল চেয়ে আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করা আবশ্যিক না, তথা তর্কিত দলিলটি বাতিল না চাওয়ায় আদালত মোকদ্দমাটি খারিজ করে দিয়ে যে সিদ্ধান্ত দিয়েছে সেটা আইনত সঠিক না। এখানে দেখেন একটা মামলার রেফারেন্স আছে, সুলতানা বেগম এবং অন্যান্য বনাম আবুল কালাম এবং অন্যান্য 43 ডিএলআর 1991-177। এই মামলায় বলা হয়েছে যে মামলার বাদী দলিলের পক্ষ না, সেই ক্ষেত্রে বাদী দলিল বাতিলের আবেদন করতে বাধ্য নয়। সে শুধুমাত্র ঘোষণা চাইতে পারে, উক্ত দলিল তার কোনো ক্ষতি করবে না বা দলিলটি তার জন্য বাধ্যকর নয়। এই ক্ষেত্রে মোকদ্দমাটি 39 ধারা নাকি 42 ধারার অধীন বিবেচ্য বিষয় নয়। অর্থাৎ দলিলের পক্ষ না হলে শুধুমাত্র দলিলটি বাদীর উপর বাধ্যকর না মর্মে ঘোষণা চেয়ে 42 ধারায় মোকদ্দমা দায়ের করা যায়। এরপর দেখেন আরেকটা মামলার রেফারেন্স, আব্দুল হামিদ বনাম ডক্টর সাদেক আলী আহমেদ এবং অন্যান্য 21 ডিএলআর 507 মামলায় বলা হয়েছে যে ব্যক্তি দলিলের পক্ষ না সে উক্ত দলিল বাতিলের আবেদন করতে বাধ্য না, বরং উক্ত দলিল বাদীর অধিকার প্রভাবিত করবে না মর্মে শুধুমাত্র ঘোষণামূলক মামলা যথেষ্ট হবে। অর্থাৎ দলিলের পক্ষ না হইলে আপনার দলিল বাতিলের মামলা করার দরকার নাই, শুধু 42 ধারায় শুধু ঘোষণা চাইলে ঘোষণামূলক মামলা করলে হবে। এটাই হলো মূল ফ্যাক্ট। বিষয়টা একটু মনে রাখার চেষ্টা করবেন। তাহলে সুফিয়া খাতুন চৌধুরী বনাম ফাইজুন নেতা চৌধুরী 1987 বিএলডিএডি, যে ক্ষেত্রে দলিলটি শুরুতে বাতিল বা আপাত দৃষ্টিতে বাতিল, সেক্ষেত্রে 39 ধারার এমন দলিল বাতিল চাওয়া অপরিহার্য না, বরং এমন ক্ষেত্রে দলিলটি বাতিল বা উক্ত দলিল ধারা বাদীর অধিকার প্রভাবিত হয়নি মর্মে ঘোষণামূলক মোকদ্দমা 42 ধারায় রক্ষণীয়। সুতরাং তর্কিত দলিলটি বাতিল না চাওয়ায় মোকদ্দমাটি খারিজ করে আদালতের সিদ্ধান্ত আইনসম্মত না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এটা একটা পেন্স, এগুলোই প্রবলেমেটিক প্রশ্ন এই টাইপের পরীক্ষায় আসতে পারে যে আপনারা সব জানেন কি না। এরপরে দেখেন আমরা দেখি ক এর দখলে 1 খণ্ড জমি ছিল যা তার পৈতৃক সম্পত্তি। আমরা একটু আজানের পরে শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা দেখি, আমরা 40 নং প্রশ্নটা একটু দেখি। ক এর দখলে 1 খণ্ড জমি ছিল যা তার পৈতৃক সম্পত্তি। তার প্রভাবশালী প্রতিবেশী কর্তৃক তিনি বেদখল হন, যিনি দাবি করেন যে তিনি ক এর পিতার নিকট হতে জমিটি খরিদ করেছেন। ক এর মতে জমিটি জাল এবং প্রতারণামূলক। দি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 সুনির্দিষ্ট বিধান মোতাবেক ক এর প্রতিকার সমূহ আলোচনা করুন। দেখেন এখানে
কি বলছে, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারার বিধান অনুসারে তো সম্পত্তিতে উত্তরাধিকার সূত্রে তার সত্ত্ব ঘোষণার জন্য এবং একই সাথে কবলা দলিলটি জাল এবং প্রতারণামূলক এবং তার উপর বাধ্যকর নয় এই মর্মে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে পারে। তাইলে এবং আনুষঙ্গিক প্রতিকার হিসাবে দখলও চাইতে হবে। যেহেতু বাদী উক্ত সম্পত্তি হতে বেদখল হয়েছে তথা যেহেতু বাদী উক্ত সম্পত্তির দখলে নেই, সেহেতু ঘোষণামূলক মোকদ্দমার সাথে আনুষঙ্গিক প্রতিকার হিসেবে উক্ত সম্পত্তিতে তার দখলের প্রতিকারও চাইতে হবে। তবে ক উক্ত দলিলটি পক্ষ না হওয়ার কারণে উক্ত দলিল বাতিলের জন্য 39 ধারার প্রতিকার প্রার্থনা করা অপরিহার্য নয়। আমরা আগের মামলা দুইটা রেফারেন্স উঠে দিয়ে দেব। রতন চন্দ্র বনাম জিন্নাতুন নাহার 61 ডিএলআর এডি 116 এবং সাহারা খাতুন বনাম আনোয়ারা খাতুন এক বিসিআর 126 মামলা, এই দুটা রেফারেন্স আমরা একটু মনে রাখবো। ওইটাতেও কাজে লাগবে, এটার জন্য খুবই দরকারি। 39 ধারার জন্য অন্তত দুইটা কেস রেফারেন্স একটু মনে রাখলে নাকি, মনে থাকলে থাকুক, না থাকলে নাই। তবে হ্যাঁ, আপনারা কেস রেফারেন্স দিলে অন্যের তুলনায় অনেক দূর এগিয়ে থাকবেন ইনশাল্লাহ। এরপর দেখেন 41 আমরা ফ্যাক্ট বেসড কোশ্চেনটা একটু আমরা দেখি। রেজিস্ট্রিকৃত একখানা দলিলের কোনো পক্ষ যদি ওই দলিল বাতিল করতে চায় তাহলে কোনো সুনির্দিষ্ট আইনের আওতায় তাকে কি করতে হবে? তিনি কি শুধুমাত্র দলিলটি ভুয়া এবং তার উপর বাধ্যকর নয় মর্মে মামলা করবেন? তালিকাভুক্তি পরীক্ষা 2005 সালে আসছিল। তাইলে দলিলের পক্ষ নয় এমন ব্যক্তি কর্তৃক দলিল জাল মর্মে ঘোষণা। তাহলে রেজিস্ট্রিকৃত একখানা দলিলের কোনো পক্ষ যদি ওই দলিল বাতিল করতে চায় তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 39 ধারা দলিল বাতিলের মোকদ্দমা দায়ের করতে হবে এবং দলিলটি জাল বা অবৈধ এবং বাদীর উপর বাধ্যকর নয় মর্মে ঘোষণার জন্য 42 ধারায় ঘোষণা দায়ের করা যেতে পারে। কারণ দলিলটি শুরুতেই বাতিল এমন কিছু যেহেতু প্রশ্নে উল্লেখ করা হয়নি, সেহেতু বাদী উক্ত নিবন্ধিত দলিলের পক্ষ মর্ম প্রশ্নে উল্লেখ করা হয়েছে, সেহেতু উক্ত দলিল জাল বা অবৈধ এবং বাদীর উপর বাধ্যকর নয় মর্মে ঘোষণার জন্য 42 ধারায় মোকদ্দমা বা আনুষঙ্গিক প্রতিকার হিসেবে দলিলটি বাতিলের জন্য 39 ধারায় মোকদ্দমা দায়ের করতে হবে। এখন দলিলটি জাল বা প্রতারণামূলক বা বাদীর উপর বাধ্যকর নয় মর্মে 42 ধারায় ঘোষণামূলক মোকদ্দমা হলো মূল প্রতিকার। তবে 39 ধারায় দলিল বাতিলের প্রতিকার হলো আনুষঙ্গিক প্রতিকার। সেক্ষেত্রে বাদী তর্কিত দলিলের পক্ষ, যে ক্ষেত্রে বাদী তর্কিত দলিলের পক্ষ, সেক্ষেত্রে দলিলটি বাদীর উপর বাধ্যকর না বা দলিলটি জাল এই মর্মে ঘোষণামূলক মোকদ্দমা 42 ধারায় রক্ষণীয় নম্বর 39 ধারায় আনুষঙ্গিক প্রতিকার হিসেবে দলিলটি বাতিল চাইতে হবে। তাহলে দলিল জাল মর্মে ঘোষণার মামলায় দলিলের পক্ষ এমন বাদী কর্তৃক আনুষঙ্গিক প্রতিকার হিসেবে দলিল বাতিল চাওয়া বাধ্যতামূলক। এই ক্ষেত্রে দলিল বাতিল না চাওয়ার কারণে আদালত মোকদ্দমাটি খারিজ করে দিতে পারে বা অতিরিক্ত কোর্টটি জমা দিয়ে আর্জি সংশোধনের আদেশ দিতে পারে। তাহলে আমরা এখানে দেখি সুপিয়া খাতুন বনাম ফাইজুন্নেসা, আমরা আগেও বলছিলাম 55, এই যে 1987 বিএলডি এডি 55, এই মামলায় বলা হয়েছে যে ক্ষেত্রে স্বয়ং দলিলটি বাতিল, সেক্ষেত্রে উক্ত দলিলটি বাতিলের জন্য 39 ধারা প্রার্থনা করা অপরিহার্য না। এমনকি বাদী উক্ত দলিলের পক্ষ হলেও এই ক্ষেত্রে দলিলটি জাল বা বাদীর অধিকার উক্ত দলিল দ্বারা প্রভাবিত হয়নি মর্মে 42 ধারায় ঘোষণামূলক ডিগ্রি পর্যাপ্ত প্রতিকার মর্মে গণ্য হবে। তবে এমন ঘোষণামূলক ডিগ্রির কারণে দলিলটি বাতিল হবে না। যেহেতু প্রশ্নে বলা হয়নি দলিলটি স্বয়ং বাতিল এবং যেহেতু বাদী উক্ত দলিলের পক্ষ, সেহেতু তাকে 42 এবং 39 ধারা একত্রে প্রতিকার চাইতে হবে। তাই আমরা এখানে প্রশ্নটা আমরা একটু আবার দেখি। তো রেজিস্ট্রিকৃত একখানা দলিলের কোন পক্ষ, এই যে এখানে হলো পক্ষ, ওই দলিলের বাতিল করতে চায় তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আওতায় তাকে কি করতে হবে? তাহলে পক্ষ থাকলে কি করতে হয়? এখানে দুটা বিষয় আছে। পক্ষ থাকলে তিনি শুধু দলিলটি ভুয়া বা তার উপর বাধ্য নয় মর্মে মামলা করতে পারবেন, এটা নয়। তাহলে উনি যদি দলিলের পক্ষ হয় আর দলিলটি যদি প্রথম অবস্থা বাতিল না হয়, বাতিলযোগ্য দলিল না হয়, তাহলে দলিলটি বাতিল করার জন্য উনি কি করবে? 39 ধারায় মামলা করবে। ঠিক আছে, 39 ধারা বাতিল চাইতে পারবে, কেননা উনি হচ্ছে দলিলের পক্ষ। তাহলে 42 ধারার মোকদ্দমা এবং আনুষঙ্গিক প্রতিকার হিসেবে দলিলটি বাতিলের জন্য 39 ধারার মোকদ্দমা দায়ের করতে হবে। তাইলে এখানে আমরা আরেকটু বিষয়টা ক্লিয়ার করি। দেখেন, এই যে রেজিস্ট্রিকৃত একখানা দলিলের কোনো পক্ষ যদি ওই দলিল বাতিল করতে চায় তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 39 ধারা দলিল বাতিলের মোকদ্দমা দায়ের করতে হবে। তাহলে রেজিস্ট্রিকৃত কোনো দলিল যদি কোনো পক্ষ বাতিল করতে চায় তাহলে উনি 39 ধারায় মোকদ্দমা দায়ের করতে হবে। আর দলিলটি জাল, অবৈধ, বাদীর উপর বাধ্য নয়, এই মর্মে উনি 42 ধারায় ঘোষণা দায়ের করা যেতে পারে। দলিলটি শুরুতে বাতিল এমন কিছু যেহেতু প্রশ্নে উল্লেখ করা হয়নি উনি শুরুতে বাতিল কিনা, সেহেতু বাদী উক্ত নিবন্ধিত দলিলের মর্মে প্রশ্নে উল্লেখ করা হয়েছে, সেহেতু উক্ত দলিল জাল বা অবৈধ, বাদীর উপর বাধ্যকর নয় মর্মে ঘোষণার জন্য 42 ধারায় ঘোষণামূলক মোকদ্দমা আনুষঙ্গিক প্রতিকার হিসেবে দলিলটি বাতিলের জন্য 39 ধারা মোকদ্দমা দায়ের করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর দেখেন আমরা একটু 42
নং কোশ্চেনটা একটু দেখি যে বাদী বিরোধীও দলিলের একজন পক্ষ। এখানেও উনি একজন পক্ষ। তিনি কি শুধুমাত্র দলিলটি জাল এবং প্রতারণামূলক উহা তার উপর বাধ্যকরণের মর্মে ঘোষণামূলক ডিগ্রির জন্য মামলা দায়ের করতে পারেন? যদি না পারেন তাহলে কোন আইনের কোন ধারা বলে তিনি কি প্রার্থনা করতে পারেন? ওই সেম ওইটার মতোই কথাবার্তা, সেম যে দলিলের পক্ষ নয় এমন ব্যক্তি কর্তৃক জাল দলিল মর্মে ঘোষণা। তাহলে দলিলটি শুরুতে বাতিল না হলে আগের কথা, বিরোধী দলিলের পক্ষ আছেন তাহলে উনি শুধুমাত্র দলিলটি জাল তার বাধ্যনয় মর্মে ঘোষণামূলক ডিগ্রি প্রার্থনা মামলা দায়ের করতে পারে না। এটা মাথায় রাখতে হবে, এই যে পারে না। তাহলে দলিলটি জাল বা প্রতারণামূলক বা বাদীর উপর বাধ্যতামূলক 42 ধারার ঘোষণামূলক মোকদ্দমা হলো মূল প্রতিকার, তবে 39 ধারায় দলিল বাতিলের প্রতিকার হলো আনুষঙ্গিক প্রতিকার। সেক্ষেত্রে বাদী তর্কিত দলিলের পক্ষ, সেক্ষেত্রে দলিলটি বাদীর উপর বাধ্য নয় বা দলিলটি জাল মর্মে শুধুমাত্র ঘোষণামূলক মোকদ্দমা 42 ধারা রক্ষণীয় না, বরং 39 ধারা আনুষঙ্গিক প্রতিকার হিসাবে দলিল বাতিল চাইতে হবে। তাহলে দলিল জাল মর্মে ঘোষণার মামলায় দলিলের পক্ষ এমন বাদী কর্তৃক আনুষঙ্গিক প্রতিকার হিসেবে দলিল বাতিলের চাওয়া বাধ্যতামূলক। তাহলে এই ক্ষেত্রে দলিল বাতিল না চাওয়ার কারণে আদালত মোকদ্দমাটি খারিজ করে দিতে পারে বা অতিরিক্ত কোর্টে জমা দেওয়া দিয়ে আর্জি সংশোধনের আদেশ দিতে পারে। আগের কথাবার্তা, আগের প্রশ্নটাই। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে আমরা মোটামুটি দলিল বাতিল নিয়ে 39 দ্বারা যে দলিল বাতিলের গল্প আছে, কখন আমরা দলিলটা কি চাইবো, আপনার হলো 39 দ্বারায় কখন চাইবো আর 42 দ্বারায় কখন চাইবো, এবং 42 দ্বারা কখন চাইবো, পাশাপাশি 39 দ্বারা কখন আনুষঙ্গিক প্রতিকার হিসেবে আমরা চাইবো, সেটা আমরা বুঝতে পেরেছি। তো দেখেন আমরা এখন ঘোষণামূলক মোকদ্দমা, সরাসরি আমরা ঘোষণামূলক মোকদ্দমায় যাই। 43 নং কোশ্চেনটা আমরা একটু দেখি। ঘোষণামূলক ডিগ্রি বলতে কি বোঝায়? আদালত কোন কোন ক্ষেত্রে ঘোষণামূলক ডিগ্রি প্রদান করতে পারেন? কোন কোন ক্ষেত্রে? একটা হচ্ছে হলো ঘোষণামূলক ডিগ্রি বলতে কি বোঝায়, আর হলো আদালত কোন কোন ক্ষেত্রে ঘোষণামূলক ডিগ্রি প্রদান করেন। খুবই গুরুত্বপূর্ণ, আমরা একটু দেখি। ঘোষণামূলক ডিগ্রি সুনির্দিষ্ট প্রতিকার আইনে 1872 দ্বারা ঘোষণামূলক মোকদ্দমা সম্পর্কে আলোচনা করা হয়েছে। কত ধারায়? 42 ধারায় ঘোষণামূলক ডিগ্রি মোকদ্দমা সম্পর্কে আলোচনা করা হয়েছে। যে মোকদ্দমার বাদী তার আইনগত পরিচয়, এটা মনে রাখবেন, আইনগত পরিচয় এবং সম্পত্তিতে তার অধিকার সম্পর্কে ঘোষণা প্রার্থনা করে, সেই মোকদ্দমাকে ঘোষণামূলক মোকদ্দমা বলা হয়। তাই ঘোষণামূলক ডিগ্রি হলো শুধুমাত্র কোনো আইনগত মর্যাদা বা অধিকারের বিষয়ে ঘোষণা। আইনগত মর্যাদা আর এটা হলো কোনো সম্পত্তির অধিকারের বিষয়ে ঘোষণা দেওয়ার জন্য। তাইলে যে ডিগ্রি আইনগত মর্যাদা বা সম্পত্তির অধিকারী ব্যক্তির শুধুমাত্র মর্যাদা বা অধিকারের ঘোষণা করে, এমন ডিগ্রি ঘোষণামূলক ডিগ্রি নামে পরিচিত। ইতিবাচক বা না সূচক উভয় প্রকার ঘোষণার জন্য ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করা যায়। শুধু মাত্র 42 দ্বারাই উল্লেখিত শর্তের মধ্যে ঘোষণামূলক মোকদ্দমা সীমাবদ্ধ না, অন্যান্য বিষয়ে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করা যায়। তাইলে 42 দ্বারা বলা হয়েছে যে এখানে হলো লিগ্যাল ক্যারেক্টার, আইন, এটা হলো আইনানুগ পরিচয়। তাইলে কোনো সম্পত্তি সত্ত্বের অধিকারী বা পার্সন এন্টাইটেল টু প্রপার্টি, অর্থাৎ কোনো ব্যক্তি তার আইনানুগ পরিচয় বা সম্পত্তির সত্ত্বের অধিকার করে এবং বা করতে আগ্রহী হয় এমন ব্যক্তির বিরুদ্ধে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে পারে। এরপর দেখেন ঘোষণামূলক মোকদ্দমা প্রতিকার পাওয়ার সত্ত্ব আছে কিছু। তাহলে আমরা দুটা ক্ষেত্রে ঘোষণামূলক মোকদ্দমা করা যায়। আর সত্যগুলো কি? এই সত্যগুলো এটা হলো আইনগত মর্যাদার অধিকারী হইতে হবে। ঘোষণামূলক ডিগ্রি প্রার্থনা করার মুখ্য সত্য হলো ঘোষণা প্রদানকারী কোনো আইনগত চরিত্র বা মর্যাদার অধিকারী হইতে হবে। 42 ধারায় ব্যবহৃত আইনগত চরিত্র বা আইনগত মর্যাদার একই বিষয়, এবং এই কারণে আইনগত চরিত্র শব্দদ্বয় আইনগত মর্যাদার সমার্থক। আইনগত মর্যাদা আইন দ্বারা স্বীকৃত। এগুলো দেখেন কোন পদ বা অবস্থা, কোন ব্যক্তির মর্যাদা, আইনগত চরিত্র সেই বৈশিষ্ট্যগুলি দ্বারা গঠিত হয় যা আইন তাকে ব্যক্তিগত স্বতন্ত্র ক্ষমতা আরোপ করে। সুতরাং আইনগত মর্যাদা বা আইন দ্বারা স্বীকৃত কোনো মর্যাদা বা চরিত্র, এটা চুক্তির সৃষ্টি নয় বরং আইনের সৃষ্টি। নাবালকত্ব, পদমর্যাদা, জাত, অফিসিয়াল পদ বা বৈধতা, অবৈধতা, জাতীয়তা ইত্যাদি কোনো ব্যক্তির আইনত চরিত্র সম্পর্কিত বিষয়। যেমন 18 বছরের কোনো কম বয়সের কোনো ব্যক্তিকে নাবালক বলা হয়, তাহলে নাবালক হলো তার একটা আইনগত পরিচয়। সম্পত্তি সম্পর্কিত কোনো অধিকারে বাদীর অধিকার। তাহলে 42 ধারায় ঘোষণামূলক মোকদ্দমার ক্ষেত্রে বাদীকে দেখতে হবে যে সম্পত্তিতে তার কোনো অধিকার আছে। তাহলে অর্থাৎ মোকদ্দমা দায়েরের সময় সম্পত্তিতে বাদীর স্বার্থ বিদ্যমান থাকতে হবে। যদিও সম্পত্তি ব্যবহার বা ভোগ করা দূরবর্তী হতে পারে, তবে ভবিষ্যতে বাদী উক্ত সম্পত্তি স্বার্থের বা সত্ত্বের অধিকারী হবে। এই কারণে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করার অধিকারী না, যেখানে বাদী দখলে থাকা অবস্থায় সত্ত্বের ঘোষণা চেয়ে মামলা করতে পারে। তাইলে দেখেন 3 নম্বর হলো অস্বীকার করতে উদ্বেগ। বাদী এমন আইনগত পরিচয় বা সম্পত্তি সংক্রান্ত যে কোনো অধিকার বিবাদী কর্তৃক অস্বীকার করা হবে। তাইলে বা বাদী অস্বীকার করতে উদ্বেগ গ্রহণ করে, অর্থাৎ বিবাদী কর্তৃক বাদীর সত্যের জন্য হুমকি বা বিপজ্জনক কোনো কর্ম করা হবে বা হতে পারে। বাদীর আইনগত মর্যাদা বা সম্পত্তির অধিকার বিবাদী কর্তৃক অস্বীকার করা হলে শুধুমাত্র এই ক্ষেত্রে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করা যাবে। বিষয়টি এমন নয়, বরং আপনার বাদীর এমন মর্যাদা বা অধিকার অস্বীকার করার উদ্যোগ গ্রহণ করলে উক্ত ক্ষেত্রেও ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করা যাবে। এরপর দেখেন প্রযোজ্য
ক্ষেত্রে আনুষঙ্গিক প্রতিকার চাইতে হবে, যে বাদী প্রার্থিত ঘোষণা ছাড়া অন্য কোনো আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করতে সক্ষম হলে সেই সকল আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করবে। যদি সে আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা না করে তাহলে আদালত ঘোষণামূলক ডিগ্রি দিতে অস্বীকার করবে। তাহলে 42 ধারায় বলা হয়েছে যে যেখানে বাদী শুধুমাত্র সত্যের ঘোষণা ছাড়াও আরো প্রতিকার দাবি করতে পারে কিন্তু তা করা থেকে বিরত থাকে, সেক্ষেত্রে আদালত তেমন ঘোষণা দিবে না। যেমন যে ক্ষেত্রে বাদী সম্পত্তিতে দখলে নেই, সেক্ষেত্রে বাদী উক্ত সম্পত্তির মালিক মর্মে ঘোষণার সাথে আনুষঙ্গিক প্রতিকার হিসেবে দখল প্রার্থনা করবে, দখল না চাইলে ঘোষণা মঞ্জুর করবে না। এখানে একটা মামলা দেখেন, দিলীপ জান বনাম শহীদ বাদশাহ স্যাসিটি ডিএলআর রেডি 176 ক তফসিলভুক্ত ভূমির শত ঘোষণার জন্য বাদী সহকারী জজ ধামরাই ঢাকাতে টাইটেল সুট নং এত দায়ের করে, কিন্তু বিবাদী লিখিত জবাব দাখিল করে বাদী দাবি করে যে খাস দখল উদ্ধারের প্রার্থনায় ব্যতীত বাদীর সত্যের মোকদ্দমা রক্ষণীয় না। অর্থাৎ আপিল বিভাগ মোকদ্দমার সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে মতামত প্রকাশ করেন যে বিরোধীও জমিতে বাদী নিরঙ্কুশ দখল প্রমাণ করতে পারেনি। অর্থাৎ আদালত সিদ্ধান্ত প্রদান করে যে যে ক্ষেত্রে বাদী দখলের বাইরে থাকে অর্থাৎ বিবাদী দখলে থাকে সেই ক্ষেত্রে আনুষঙ্গিক প্রতিকার হবে দখল পুনরুদ্ধার, অর্থাৎ দখল পুনরুদ্ধার ব্যতীত শুধুমাত্র সত্যের ঘোষণার মোকদ্দমা 42 দ্বারা রক্ষণীয় নয়। তাহলে দুইটা একসাথে মামলা করতে হবে। সেহেতু বাদীপক্ষে হাইকোর্ট কর্তৃক রায় আপিল বিভাগ বাতিল করে দেয়। তাহলে ঘোষণামূলক ডিগ্রির বাধ্যবাধকতা, ঘোষণামূলক ডিগ্রি শুধুমাত্র মোকদ্দমার পক্ষগণ বা তাদের মাধ্যমে দাবিদার ব্যক্তিগণের উপর বাধ্য করা হবে। এই হলো 43-এ বলা আছে। তাহলে ঘোষণামূলক ডিগ্রি শুধুমাত্র মোকদ্দমার পক্ষ যারা আছে, এই যে পক্ষ যারা আছে এবং তাদের মাধ্যমে দাবিদার ব্যক্তিগণের উপরে বাধ্য করা হবে এবং ঘোষণা কোনো তৃতীয় পক্ষের উপর বাধ্য করা হবে না। এরপরে হলো নেতিবাচক ঘোষণার ডিক্লারেশনের মোকদ্দমা। ইতিবাচক বা না সূচক উভয় প্রকার ঘোষণার মোকদ্দমা দায়ের করা যায়। তাহলে 42 ধারায় নেতিবাচক ঘোষণা মঞ্জুর করতে কোনো বাধা আরোপ করেনি যদি অন্যান্য শর্তাবলী পূরণ করা হয়। যেমন প্রতিবেশী গ্রামের বাসিন্দাদের ক এর জমির উপর দিয়ে চলাচলের অধিকার নেই মর্মে ঘোষণা বা বিবাদীর ফিটানা এই কারণে ভরণ পোষণ দিতে বাধ্য না মর্মে ঘোষণার মোকদ্দমা রক্ষণীয় হবে। বিবাদীর স্ত্রী নয় মর্মে ঘোষণা বা কতিপয় ব্যক্তি নির্দিষ্ট গোত্রের অন্তর্ভুক্ত নয় মর্মে ঘোষণা বিবাদীর এবং বাদীর দত্তকপুত্র নয় মর্মে 42 দ্বারাই রক্ষণীয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর আমরা একটু 44টা দেখি যে ঘোষণামূলক ডিগ্রি বলতে কি বুঝেন। ওজরনের মামলায় ডিগ্রি জারি মামলায় মাধ্যমে বাস্তবায়নযোগ্য। তাহলে বলতেছে যে 2009 আসছে বার কাউন্সিল। ঘোষণামূলক ডিগ্রি বলতে কি বুঝেন, এটা আমরা অলরেডি মোটামুটি দেখছি। ওজরনের মামলা ডিগ্রি জারি মামলার মাধ্যমে বাস্তবায়নযোগ্য, এটা একটু ফিকুলিয়ার। দেখেন কি বলতেছে, ঘোষণামূলক ডিগ্রির অর্থ সন্তুষ্ট প্রতিকার আইনের 1877-42 দ্বারা ঘোষণামূলক মোকদ্দমা সম্পর্কে বলা হয়েছে যে মোকদ্দমায় বাদী তার আইনগত পরিচয় বা সম্পত্তিতে তার অধিকার সম্পর্কে ঘোষণা প্রার্থনা করে সেই মোকদ্দমাকে ঘোষণামূলক মোকদ্দমা বলা হয়। তাহলে ঘোষণামূলক ডিগ্রি হলো শুধুমাত্র আইনগত মর্যাদা বা অধিকারের বিষয়ে ঘোষণা। সেই ডিগ্রি বা আইনগত মর্যাদা বা সম্পত্তির অধিকারের ব্যক্তি শুধুমাত্র মর্যাদা বা অধিকার ঘোষণা করে এমন ডিগ্রি ঘোষণামূলক ডিগ্রি নামে পরিচিত। এখানে ইতিবাচক বা না সূচক উভয় প্রকার ঘোষণার জন্য মোকদ্দমা দায়ের করা যায়। 42 দ্বারা উল্লেখিত শর্তের মধ্যে ঘোষণামূলক মোকদ্দমা সীমাবদ্ধ না, বরং অন্যান্য বিষয়ে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করা যায়। তাহলে 42 দ্বারায় আইনানুগ বা লিগাল ক্যারেক্টার অথবা অন্য কোনো শর্তের অধিকারী পার্সন এন্টাইটেল প্রপার্টি কোনো ব্যক্তি তার আইনানুগ পরিচয় বা সম্পত্তিতে শর্তের অধিকার করে বা করতে আগ্রহী হয় এমন ব্যক্তির বিরুদ্ধে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করা যায়। এখন ঘোষণামূলক ডিগ্রি এবং জারি মামলা, এই যে ঘোষণামূলক ডিগ্রি হলে কি জারি মামলা করা লাগবে কিনা। তাহলে সম্পত্তিতে কোনো ব্যক্তির অধিকার বা কোনো ব্যক্তি তার আইনগত পরিচয় সম্পর্কে ঘোষণা চেয়ে শুধুমাত্র ঘোষণামূলক ডিগ্রির জন্য মোকদ্দমা দায়ের করতে পারে যদি না সে আনুষঙ্গিক কোনো প্রতিকারের অধিকারী হয়। তাহলে সম্পত্তিতে কোনো ব্যক্তির অধিকার বা কোনো ব্যক্তি তার আইনগত পরিচয় সম্পর্কে ঘোষণা চেয়ে শুধুমাত্র ঘোষণামূলক ডিগ্রির জন্য মোকদ্দমা দায়ের করতে পারে যদি না সে আনুষঙ্গিক কোনো প্রতিকারের অধিকারী হয়। তাহলে শুধুমাত্র ঘোষণামূলক ডিগ্রির ক্ষেত্রে ডিগ্রি জারি মামলার কোনো প্রয়োজন নাই। এটা একটু মাথায় রাখতে হবে। ঘোষণামূলক ডিগ্রির ক্ষেত্রে ডিগ্রি জারি মামলার কোনো প্রয়োজন নাই, কারণ শুধুমাত্র ঘোষণামূলক ডিগ্রি দ্বারা আদালত বাদীর যে অধিকার ছিল তা ঘোষণা করে নতুন অধিকার সৃষ্টি করে না। তাহলে সুতরাং ডিগ্রি জারির মাধ্যমে বলবৎ করার কোনো প্রয়োজন পড়ে না। তাহলে এই ক্ষেত্রে আদালত কোনো পক্ষে কোনো কাজ করতে বা না করতে আদেশ প্রদান করে না। তাই এখানে জারি করার আবেদন দায়ের করার প্রয়োজন থাকে না। শুধু ঘোষণামূলক মামলার বাদী যদি আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করে এবং আদালত যদি আনুষঙ্গিক প্রতিকার মঞ্জুর করে ডিগ্রি জারি মামলা করতে হবে। তাহলে আনুষঙ্গিক যে প্রতিকার যদি প্রার্থনা করে তখনই আপনি কি করতে পারবেন, ডিগ্রি জারি মামলা করবেন। আদার্সওয়াইজ ডিগ্রি জারি মামলা করবেন না, কারণ এক্ষেত্রে আদালত বাদীর অধিকার ঘোষণা ছাড়াও নতুন প্রতিকার মঞ্জুর করে যা বলবৎ করার জন্য জারি মামলা করতে হবে। তাইলে আমরা এখানে দুটা জিনিসে মেইন থিমটা বুঝে গেলাম। আসলে ঘোষণামূলক মামলার ক্ষেত্রে ডিগ্রি আবার নতুন করে জারি মামলা করার প্রয়োজন নাই। তবে হ্যাঁ, আনুষঙ্গিক প্রতিকার যদি আপনি চান ওইটা যদি দেওয়া হয় তখন আপনি জারি মামলা করতে পারবেন। এগুলো হলো ব্যতিক্রম। পরীক্ষা আসলে এই টাইপের হয়তো ফ্যাক্ট বেশ কোশ্চেন আসতে পারে। তাহলে আমরা একটু 45টা একটু দেখি। স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 42 দ্বারা উল্লেখিত লিগাল ক্যারেক্টার বলতে কি বোঝায়, এটা আমরা অলরেডি করে ফেলেছি। তাইলে এই যে পদগুলো যেমন নাবালকতা, পদমর্যাদা, জাত, অফিসিয়াল পদ, বৈধতা, অবৈধতা, এনফেন, এগুলো সবই হলো লিগাল ক্যারেক্টার। উদাহরণ দিলে বুঝতে পারবে দত্তক পুত্র বা পুরুষ জাত পুত্রের মতো নয়, এই বিষয়গুলো নিয়ে বা আইনের দৃষ্টিতে বিবাহিত মহিলা বা বিধবা
এমনকি বিবাহ বিচ্ছেদ হয়েছে এমন মহিলা থেকে ভিন্ন হতে পারে, প্রত্যেকটি আইনি চরিত্র ভিন্ন ভিন্ন হতে পারে। অর্থাৎ আপনি এখানে লিগ্যাল ক্যারেক্টার আপনি কোন মামলাটা করতে পারবেন, এই হলো বিষয়টা। লিগ্যাল ক্যারেক্টার বলতে এগুলাকে বুঝাইতেছে। হ্যাঁ, আপনি পদ পদবি বিভিন্ন মর্যাদা এই সেই এগুলাকে আপনি আইনগত চ্যালেঞ্জ করলে এই বিষয়গুলো মামলা করা যায় আশা করি। এই যে বয়স নিয়ে বা ইত্যাদি বিষয়গুলো নিয়ে, এগুলো নিয়ে। তারপরে হলো আমরা একটু 46 নম্বর কোশ্চেনটা একটু দেখি। দেখেন, আদালত এমন কোনো ঘোষণা প্রদান করবে না যেখানে বাদী শুধু সত্য ঘোষণা ছাড়াও আরো প্রতিকার প্রার্থনা করতে পারতেন কিন্তু করেন নাই। খুবই কমন প্রশ্ন। সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিধানগুলির আলোকে উদাহরণ সহ আলোচনা করুন। তাহলে কি বলতেছে, আদালত এমন কোন ঘোষণা প্রদান করবে না যেখানে বাদী শুধু সত্য ঘোষণা ছাড়াও আরো প্রতিকার প্রার্থনা করতেন কিন্তু করেন নাই। তাহলে কি করবে, যে আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা না করে শুধুমাত্র ঘোষণামূলক মোকদ্দমা রক্ষণীয় কিনা, যে শুধুমাত্র 42 দ্বারা বলা হয়েছে এখানে বাদী শুধুমাত্র সত্যের ঘোষণা ছাড়াও আরো প্রতিকার দাবি করতে পারতো কিন্তু করা থেকে বিরত থাকে, সেক্ষেত্রে আদালত ঘোষণা দিবে না। এক্ষেত্রে আদালত মোকদ্দমাটি খারিজও করবে না কিন্তু দাবিকৃত ঘোষণা মঞ্জুর করবে না। সেখানে বাদী শুধুমাত্র সত্যের ঘোষণা ছাড়াও আরো প্রতিকার দাবি করতে পারত, সেখানে আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করা বাদীর জন্য বাধ্যতামূলক। অর্থাৎ এই ক্ষেত্রে আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা না করলে আদালত কোনোভাবে ঘোষণা মঞ্জুর করবে না। দলিল অবৈধ বাতিল ঘোষণা করা হলো মূল প্রতিকার, যেখানে দলিল বাতিলকরণ হলো আনুষঙ্গিক প্রতিকার। তাইলে বিরোধীয় সম্পত্তিতে মালিক মর্মে ঘোষণা হলো মূল প্রতিকার, আর যেখানে উক্ত সম্পত্তিতে দখল হলো আনুষঙ্গিক প্রতিকার। সেক্ষেত্রে বাদী বিবাদীর অধিকার অস্বীকার করে এবং সেক্ষেত্রে বাদী দখলের বাইরে থাকে এবং বিবাদী দখলে থাকে, সেক্ষেত্রে 42 দ্বারা আনুষঙ্গিক প্রতিকার হবে দখল পুনরুদ্ধার, এবং উক্ত দখল পুনরুদ্ধারের প্রার্থনা বেঁধে শুধুমাত্র ঘোষণা 42 দ্বারা রক্ষণীয় নয়। এরপরে দেখেন, যে ক্ষেত্রে বাদী আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করতে পারতো কিন্তু করেনি, সেক্ষেত্রে আদালত শুধুমাত্র ঘোষণা মঞ্জুর করবে না, কিন্তু আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা না করার কারণে মোকদ্দমাটি খারিজ করতে ক্ষমতা দেয়নি, বরং শুধুমাত্র ঘোষণাটা মঞ্জুর করবে না। এটা একটা বিষয়। তাই আদালত মোকদ্দমাটি খারিজ না করে বরং আর্জি সংশোধনের আদেশ প্রদান করে আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করার জন্য দাখিল করা হয়। যদি বাদী উক্ত আর্জি সংশোধন করে দাখিল না করে তাহলে আদালত উক্ত মোকদ্দমাটি খারিজ করবে। এই যে দিলীপ জান বনাম শহীদ বাদশাহ 66 ডিএলআর এডি 176, এটা একটু দেখবেন। এরপরে হলো 47টা একটু দেখি। একটি আহ, একটি সম্পত্তিতে এর মালিকানা আছে কিন্তু দখলে নাই। কি উক্ত সম্পত্তি শুধুমাত্র ঘোষণা ডিগ্রি পেতে পারে? তাইলে সে তো দখলে নাই। সম্পত্তিতে এর মালিকানা আছে কিন্তু দখলে নাই, তাহলে খালি একই শুধু সম্পত্তি শুধুমাত্র ঘোষণার ডিগ্রি পেতে পারে? আমরা একটু দেখি, এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। হ্যাঁ, আমরা বলেছি শুধুমাত্র ঘোষণার ডিগ্রি এর অধিকার। সম্পত্তি শুধুমাত্র ঘোষণার ডিগ্রি পেতে পারে না। সেক্ষেত্রে বিবাদী বিবাদী বাদীর অধিকার অস্বীকার করে এবং সেক্ষেত্রে বাদী দখলের বাইরে থাকে, বিবাদী দখলে থাকে, সেক্ষেত্রে 42 ধারার আনুষঙ্গিক প্রতিকার হিসাবে দখল পুনরুদ্ধারের অর্থাৎ দখল উদ্ধারের প্রার্থনা ব্যতীত শুধুমাত্র সত্যের ঘোষণা রক্ষণীয় নয়, অর্থাৎ 8 ও 42 ধারা একসাথে করতে হবে। যে ক্ষেত্রে বাদী বিরোধী ভূমিতে দখল না থাকে সেক্ষেত্রে সত্যের ঘোষণার সাথে আনুষঙ্গিক প্রতিকার হিসেবে দখল প্রার্থনা করতে হবে, অন্যথায় আদালতে শুধুমাত্র সত্যের ঘোষণা মঞ্জুর করবে না। তাহলে কারণ নির্দিষ্ট প্রতিকার আইনে 42 দ্বারা বলা হয়েছে যে ক্ষেত্রে বাদী আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করতে পারতো কিন্তু করেনি, সেক্ষেত্রে আদালত শুধুমাত্র ঘোষণা মঞ্জুর করবে না। কিন্তু আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা না করার কারণে মোকদ্দমাটা খারিজ করতে ক্ষমতা দেওয়া হয়নি। আমরা আগের কথাবার্তা সেম, আমরা ডিএলআরটাও এখানে ইউজ করে করতে পারবো। এই যে ডিএলআর দিলীপ জান বনাম শহীদ বাদশাহ, হ্যাঁ 66 ডিএলআর এডি 176, এটা একটু মুখস্থ করে ফেলবেন, এটা গুরুত্বপূর্ণ। এইরকম 5-7টা ডিএলআর মুখস্থ করবেন আর কি। 48টা একটু দেখি। বিয়ের সত্য অস্বীকার পূর্বক বিকে একখণ্ড জমি হতে বেদখল করে। বি সংক্ষুব্ধ হয়ে উক্ত সম্পত্তিতে তার সত্ত্ব আছে মর্মে ঘোষণা পাওয়ার জন্য মামলা করে। কিন্তু ডি স্পেসিফিক রিলিফ স্বার্থের সংশ্লিষ্ট ধারার উদ্ধৃতি দিয়ে মামলার আইনগত পরিণতি বর্ণনা করুন। দেখেন আইনগত পরিণতি কি হবে, যেহেতু বি শুধুমাত্র ঘোষণা মোকদ্দমা দায়ের করেছে সেহেতু আদালত এমন মোকদ্দমার কোনো ঘোষণা মঞ্জুর করবে না। বি দখলচ্যুত হয় তাকে সত্য ঘোষণার সাথে সাথে আনুষঙ্গিক প্রতিকার হিসেবে দখলের প্রতিকারও প্রার্থনা করা অপরিহার্য ছিল। তাইলে সেক্ষেত্রে বাদীর বিবাদে দাবির অধিকার অস্বীকার করে এবং সেক্ষেত্রে বাদী দখলের বাইরে থাকে, দখলে থাকে তার বিবাদের আনুষঙ্গিক প্রতিকার হবে এবং দখল পুনরুদ্ধারে আমরা আগের প্রশ্নটাই সেমলি রিপিট। অর্থাৎ বি এর সত্য অস্বীকার পূর্বক বি কে একখণ্ড জমি থেকে বেদখল করেন, বেদখল করে দিচ্ছে, বি সংক্ষুব্ধ হয়ে গেছে, সংক্ষুব্ধ হয়ে উক্ত সম্পত্তিতে সত্য আছে মর্মে ঘোষণা পাওয়ার জন্য মামলা করেন। শুধু সত্য আছে মর্মে ঘোষণা মামলা করলে হবে না, ওনাকে দখল পুনরুদ্ধারের মামলা করতে হবে। আগের যে কেস ডিএলআর ওইটা দিয়ে দিবেন। একই কথা। 49 দেখেন, করিমের দখলে একখণ্ড পৈতৃক জমি ছিল, সে তার প্রতিবেশী দ্বারা জমিটি হতে বেদখল হয়। এই একই গল্প, কিন্তু প্রতিবেশী দাবি করে যে সে করিমের পিতার নিকট হতে জমিটি খরিদ করেছে। করিমের ভাষ্য অনুযায়ী কবলাটি জাল। করিমের খাস দখল উদ্ধার ছাড়াই জমিটি সত্য ঘোষণার মামলা করে। মামলাটি রক্ষণীয় যদি না হয় কেন, এটা 2012-তে আসছে। দেখুন খাস দখল উদ্ধার ছাড়াই জমিতে সত্য ঘোষণার মামলা রক্ষণীয় কিনা, আলোচ্য অংশে মামলাটি রক্ষণীয় না। যেহেতু করিম শুধুমাত্র সত্য ঘোষণার মোকদ্দমা দায়ের করেছে সেহেতু আদালত এমন মোকদ্দমার কোনো
ঘোষণা মঞ্জুর করবে না। করিম দখলচ্যুত হওয়া তাকে সত্য ঘোষণার সাথে সাথে আনুষঙ্গিক প্রতিকার হিসেবে দখলের প্রার্থনাও অপরিহার্য ছিল। ঠিক আছে, সেক্ষেত্রে বিবাদী বাদীর অধিকার অস্বীকার, এবং যেক্ষেত্রে বাদী দখলের বাইরে থাকে, বিবাদী দখলে থাকে 42 দ্বারা আনুষঙ্গিক প্রতিকার, আর দখল পুনরুদ্ধার উক্ত দখল উদ্ধারের প্রার্থনা ব্যতীত শুধুমাত্র 42 দ্বারা রক্ষণীয় নয়। আগের কথাবার্তা একই একই প্রশ্ন। আশা করি বুঝতে পেরেছেন। এরপর হলো 50টা কি বলছে দেখেন। এক্স 10 শতক জমি তার সত্য ঘোষণার জন্য মামলা করে। 10 শতক জমিতে সত্য ঘোষণার জন্য মামলা করে। সে অভিযোগ করে যে ওয়াই তন্ত্রকথা দ্বারা অলিখিত স্টাম্প কাগজে তাকে সই নেই। পরবর্তীতে ওয়াই 10 শতক জমির বাবদ একটি বিক্রয় দলিল তৈরি করে এবং 10 শতকের জন্য শতকের মধ্যে 5 শতক হতে বেদখল করে। এবং এক্স কে কি তার প্রতিকার প্রার্থনা দেওয়া যেতে পারে? এক্স কে কি প্রতিকার প্রার্থনা যুক্তি সহ আলোচনা করো। তাইলে এক্স কে তার প্রতিকার প্রার্থনা প্রার্থিত প্রতিকার মঞ্জুর করবে না, কারণ সুনির্দিষ্ট প্রতিকার 42 ধারা বলা হয়েছে যেখানে বাদী আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করতে পারত কিন্তু করেনি, উক্ত ক্ষেত্রে শুধুমাত্র ঘোষণা মঞ্জুর করবে না। সেহেতু ওয়াই তঞ্চকতার দ্বারা অলিখিত স্টাম্প কাগজে যে এক্স সই নেই, পরবর্তীতে ওয়াই ওই 10 শতক জমি বাবদ এক বিক্রয় দলিল তৈরি করেছে, সেহেতু বিক্রয় দলিলটি বাদীর ইচ্ছাক্রমে বাতিলযোগ্য। সুতরাং 42 দ্বারা সত্য ঘোষণার মোকদ্দমার সাথে 39 দ্বারা দলিলটি বাতিলের প্রার্থনা করতে হবে। একই সাথে বাদী যেহেতু 5 শতক জমির দখলে নাই, সেহেতু তাকে 5 শতক জমির দখল প্রার্থনাও করতে হবে। অন্যথায় শুধুমাত্র ঘোষণামূলক মোকদ্দমাটি রক্ষণীয় নয়, দখলও চাইতে হবে, দলিল বাতিলও চাইতে হবে, ঘোষণাও চাইতে হবে। এরপরে দেখেন, একজন শেয়ার হোল্ডার আপনার বিবাদীর নামে কতক শেয়ার বন্টন বাতিল করে ঘোষণামূলক ডিক্রির প্রার্থনার মামলা করতে পারেন কি? দেখেন, শেয়ার বন্টন বাতিল বলে ঘোষণামূলক ডিগ্রি। সুনির্দিষ্ট প্রতিকার আইনে 42 ধারায় একজন শেয়ার হোল্ডার বিবাদের নামে কতক শেয়ার বন্টন বাতিল ঘোষণামূলক ডিগ্রি প্রার্থনা মামলা করতে পারে। শুধু শর্ত হলো উক্ত শেয়ারে বাদীর সত্য থাকতে হবে যা বিবাদীকে উক্ত শেয়ার বন্টন করার মাধ্যমে অস্বীকার করা হয়েছে। তাহলে শেয়ার বন্টন বাতিল বলে ঘোষণামূলক ডিগ্রি। সুনির্দিষ্ট প্রতিকার আইনে 42 ধারা অনুসারে একজন একজন শেয়ার হোল্ডার বিবাদীর নামে কতক শেয়ার বন্টন বাতিল বলে ঘোষণামূলক ডিগ্রি প্রার্থনা মামলা করতে পারে। শর্ত হলো উক্ত শেয়ারে বাদীর সত্য থাকতে হবে। হ্যাঁ, আমরা একটু 52টা একটু দেখি। 52 একটি বেস্ট কোশ্চেন দেখি। ক, একটি মামলায় তার স্ত্রী তার দাবিকৃত স্ত্রী খ। তাহলে ক, একটি মামলা তার দাবিকৃত স্ত্রী হলো খ। তাহলে করিম একটি মামলা তার দাবিকৃত স্ত্রী হলো খ খাদিজা, এবং মাতা গণে মাতা গ, এখানে আমরা নাম দিলে একটু সমস্যা হয়ে যাচ্ছে। তাহলে খ, একটি মামলা তার দাবিকৃত স্ত্রী হলো খ, তার মাতা গ এর বিরুদ্ধে একটা ঘোষণা প্রার্থনা করে। এখন খ এর সাথে তার বিবাহ যথাযথভাবে সম্পূর্ণ হয়েছে, আদালত প্রার্থিত মতে ঘোষণা প্রদান করেন। কিন্তু ঘ হকে তার স্ত্রী দাবি করে দাম্পত্য সত্য উদ্ধারের জন্য খ এর বিরুদ্ধে মামলা করে। পূর্ববর্তী মামলা ক এর অনুকূলে যে ঘোষণামূলক ডিগ্রি দেওয়া হয়েছিল তা ঘ এর উপর বাধ্যকর হবে কি? প্রাসঙ্গিক বিধান উল্লেখপূর্বক মতামত দিন। দেখেন, পূর্ববর্তী মামলা ক এর অনুকূলে প্রদত্ত ঘোষণামূলক ডিগ্রি ঘ এর উপর বাধ্যকর কিনা। তাহলে ঘোষণামূলক ডিগ্রি শুধুমাত্র মোকদ্দমার পক্ষগণ বা তাদের মাধ্যমে দাবিদার ব্যক্তিগণের উপরে বাধ্যকর হবে, 43 ধারায় বলা হয়েছে। কিন্তু এই ঘোষণা কোনো তৃতীয় পক্ষের উপর বাধ্যকর হবে না, যেহেতু ঘ পূর্ববর্তী মামলার কোনো পক্ষ ছিল না বা পূর্ববর্তী মামলা পক্ষগণের মধ্যে দাবিদার কোনো ব্যক্তিও ছিল না, সেহেতু পূর্ববর্তী মামলা ঘ এর উপর বাধ্যকর হবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে এই বিষয়গুলো একটু দেখলেই হয়ে যাবে, এর বাইরে প্রশ্ন আসার আর নাই। ঠিক আছে, নতুন করে আর কি দিবে। এরপরে এরপর আপনার উদাহরণগুলো দেখে নিবেন। আমরা একটু চলে যাই নিষেধাজ্ঞার গল্পতে চলে যাই, আমরা 53তে চলে যাই। কোশ্চেন 53 নং, যে অস্থায়ী স্থায়ী বাধ্যতামূলক নিষেধাজ্ঞা বলতে কি বুঝেন? তাইলে আমরা 53 ধারায় অস্থায়ী এবং স্থায়ী নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। যেমন অস্থায়ী নিষেধাজ্ঞা হলো এমন একটা নিষেধাজ্ঞা যা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকে। হ্যাঁ, তাইলে এটা মোকদ্দমার যে কোনো পর্যায়ে কি করা যাবে? মঞ্জুর করা যেতে পারে। তবে এটা কিন্তু মঞ্জুর করা হবে দেওয়ানি মোকদ্দমার 39 আদেশ দ্বারা নিয়ন্ত্রিত হবে। অস্থায়ী নিষেধাজ্ঞার প্রধান উদ্দেশ্য হলো মোকদ্দমার পক্ষদের মধ্যে বিরোধীয় সম্পত্তি বিরোধীয় বিষয় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থিতি অবস্থা বজায় রাখা। এটা হলো অস্থায়ী নিষেধাজ্ঞা। আশা করি বুঝতে পেরেছেন। চিরস্থায়ী নিষেধাজ্ঞা হলো একদম যে নিষেধাজ্ঞা মোকদ্দমার শুনানির পর মামলার গুণাগুণের উপর ভিত্তি করে, যে নিষেধাজ্ঞা মোকদ্দমা শুনানির পর মামলা গুণাগুণের ভিত্তি করে ডিগ্রি দ্বারা মঞ্জুর করা হয় তাকে স্থায়ী নিষেধাজ্ঞা বলে। আর 55তে বলা আছে হলো বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। 54তে চিরস্থায়ী আর 55তে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। কোনো কাজ করতে বা কোনো ব্যক্তির যে বাধ্যবাধকতা আছে উক্ত বাধ্যবাধকতা ভঙ্গ করা হতে বিরত রাখতে যদি কোনো নির্দিষ্ট কাজ করতে বা বাধ্য করার প্রয়োজন হয়, তখন আদালত উক্ত ব্যক্তিকে কোনো কাজ করার জন্য বাধ্যতামূলক নিষেধাজ্ঞার প্রয়োজন বা নিষেধাজ্ঞার আদেশ দিতে পারে। বাধ্যতামূলক নিষেধাজ্ঞা হলো ম্যান্ডেটরি নিষেধাজ্ঞা মঞ্জুর করা আদালতের একটা বিবেচনামূলক ক্ষমতা। তাহলে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা হলো কোনো কাজ
করতে বা কোনো ব্যক্তি বাধ্যবাধকতা আছে বা কোনো বাধ্যবাধকতা ভঙ্গ করে বা বিরত রাখতে, এটা একটা আদেশ সূচক আর কি, যে মানে এই কাজটা করবেন না বা এই বা কোনো একটা দেওয়াল তুলে দিল, এগুলো ভেঙে ফেলার জন্য অনেক সময় আপনার হলো বাধ্যতামূলক নিষেধাজ্ঞা দেওয়া হয়। এরপরে হলো আমরা দেখি যে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট ৭৭ অনুযায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর বা নামঞ্জুরের ক্ষেত্রসমূহ ব্যাখ্যা করুন। আমরা এটা খুবই সুন্দরভাবে আলোচনা করছিলাম। নিষেধাজ্ঞা কখন মঞ্জুর হবে, কখন না মঞ্জুর হবে। হ্যাঁ, তাইলে সিরিয়াসের নিষেধাজ্ঞা মঞ্জুর হয়, এই যে মঞ্জুর আমরা ১২ ধারাতে যেরকম পড়ছিলাম ৪টি ক্ষেত্রে, এখানে আরো একটা ক্ষেত্র বাড়বে, টোটাল ৫টি ক্ষেত্রে নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। আমরা একটু দেখি। বাধ্যবাধকতা ভঙ্গ প্রতিরোধ করতে, তাহলে ৫৪ এক ধারা অনুযায়ী চিরস্থায়ী নিষেধাজ্ঞা মোকদ্দমা দায়েরকারী বাদীর অনুকূলে বিদ্যমান কোনো বাধ্যবাধকতা লঙ্ঘন প্রতিরোধ করতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। তো বাদীর প্রতি বিবাদীর বাধ্যবাধকতা আছে, বাদীর অনুকূলে বিদ্যমান বাধ্যবাধকতা বিবাদী ভঙ্গ করার হুমকি দিচ্ছে এবং সেক্ষেত্রে বিবাদীকে উক্ত বাধ্যবাধকতা ভঙ্গ করা হতে বিরত রাখতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যেতে পারে। এরপরে চুক্তি ভঙ্গের ক্ষেত্রে চিরস্থায়ী নিষেধাজ্ঞা, চুক্তি অনুসারে যে কার্য না করার বাধ্যবাধকতা আছে এমন কার্য থেকে বিরত রাখতে ৫৪ ধারা অনুযায়ী চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। ৫৪(২) ধারা অনুসারে যে ক্ষেত্রে বাধ্যবাধকতা চুক্তি হতে সৃষ্টি হয়, উক্ত চুক্তির চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে আদালত সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩য় অংশে তথা যে সকল চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য এবং সেই সকল চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য না সে সম্পর্কিত বিধিবিধান দ্বারা পরিচালিত হবে। চুক্তি ভঙ্গের ক্ষেত্রে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে প্রমাণ করতে হবে যে এমন চুক্তি ভঙ্গের ফলে সাধিত ক্ষতি অর্থ দ্বারা পূরণযোগ্য না, আর্থিক ক্ষতিপূরণ নির্ণয়ের কোনো মানদণ্ড নাই এবং আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত হবে না। তাইলে এরপরে সম্পত্তি বদ্ধকরণের হুমকি প্রতিরোধে চিরস্থায়ী নিষেধাজ্ঞা। তাহলে ৩য় অংশের বিধান করা হয় যে সম্পত্তি ব্যবহার বা বদ্ধকরণের বাদীর অধিকারে যখন বিবাদী হস্তক্ষেপ করে বা হস্তক্ষেপ করার হুমকি প্রদান করে তখন আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। এই ক্ষেত্রে আদালত ৫৪ ধারা ৩য় অংশে ক থেকে উম পর্যন্ত উল্লেখিত নিম্নলিখিত শর্তে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। এরপরে দেখেন, যদি বিবাদী বাদীর সম্পত্তির ট্রাস্টি হয়, তারপরে এই যে মঞ্জুরের বিষয়টা, হ্যাঁ, এই যে মোটামুটি আপনার ১২ ধারার যে বিষয়গুলো আছে সেগুলোই হচ্ছে, যেমন সেবায়েত, ট্রাস্টি বা প্রশাসকদের কার্যের ফলে কোনো সম্পত্তি ধ্বংস হওয়ার উপক্রম হয়, উক্ত নিষেধাজ্ঞা মঞ্জুর করা যেতে পারে। এটা হলো ট্রাস্টি দিয়ে মনে রাখবেন, যেমন ট্রমা পক্ষ দিয়ে যে মনে রাখছিলাম, যেক্ষেত্রে সম্পত্তি ব্যবহার দখলে বাদীর অধিকারে বিবাদী হস্তক্ষেপ করে বা হস্তক্ষেপ করার হুমকি প্রদান করে, এমন এমন ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে যদি হুমকির কারণে সংঘটিত প্রকৃত ক্ষতি সম্ভাব্য ক্ষতির নিরূপণে কোনো মানদণ্ড না থাকে। এই যে মানদণ্ড, এরপরে যে ক্ষেত্রে হস্তক্ষেপ এমন যে ক্ষতিপূরণ পর্যাপ্ত প্রতিকার হবে না, যে ক্ষেত্রে আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। এটা হলো কি পর্যাপ্ত না হয়, এগুলো পর্যাপ্ত। এরপর এমন হস্তক্ষেপ সম্ভবত কোনো আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাবে না, উক্ত ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। তাহলে এলো ক্ষতি, যেটা আমার কথা। লাস্টে যেখানে বিচারিক কার্য দ্বারা বহুত্ব নিবারণের জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করা প্রয়োজন, সেক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। এই ৫টি ক্ষেত্রে নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। কোন ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞার ডিগ্রি দিতে অস্বীকার করা হবে, সেটা ৫৬ ধারাতেই বলা আছে। আমরা খুব সুন্দরভাবে ৫৬ ধারা একটা টেকনিক দিয়ে কয়টা ওয়ার্ড দিয়ে আমরা মনে রাখার চেষ্টা করছিলাম। জেএসএল, ফিসি, ডিএল ফি, ইসি ফি, এই কয়টা জিনিস দিয়ে আমরা মনে রাখার চেষ্টা করেছিলাম। আশা করি আমাদের যারা ক্লাস করেছেন সবার কাছেই এই টেকনিকটা লিখা আছে। দেখেন, কোন ক্ষেত্রে নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায়, আবার সেটা ৫৬ ধারায় আলোচনা করা হয়েছে। আমরা এগুলো একটু দেখি। বিচারিক কার্যক্রম বহুত্ব রোধ করে ব্যতীত, বিচারিক কার্যক্রমের বহুত্ব রোধ করা, অর্থাৎ জুডিশিয়াল কোনো কিছু আপনি করার জন্য অন্য কোনো কারণে ইখতিয়ার সম্পন্ন আদালতে বিচারাধীন কোনো বিচারিক কার্যক্রম স্থগিত রাখার জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। হ্যাঁ, জুডিশিয়াল প্রসিডিং স্থগিত রাখার জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। এবারে কোনো আদালত তার অধীনস্থ নয় এমন আদালতের বিচারিক কার্যক্রম স্থগিত রাখতে পারে না। দেওয়ানি আদালত কর্তৃক মঞ্জুরকৃত নিষেধাজ্ঞা হাইকোর্টে কোম্পানি বিল সাধনের বিচারাধীন কার্যক্রমকে প্রভাবিত করে না। আবার সমান ইখতিয়ার সম্পূর্ণ দেওয়ানি আদালতের বিচারাধীন কোনো মোকদ্দমা স্থগিত বা ইখতিয়ারকে অপরের নেই। তাহলে সাবঅর্ডিনেট দিয়ে আমরা মনে রাখবো। তাহলে জেএস। তারপরে ৩ নম্বরে দেখেন, কোনো ব্যক্তিকে আইন প্রণয়ন বিষয়ে কর্তৃপক্ষের নিকট আবেদন করা থেকে বিরত রাখার জন্য চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। লিজিসলেটিভ, এল দিয়ে মনে রাখবেন এখানে। হ্যাঁ, আইন প্রণয়ন বিষয়ে কর্তৃপক্ষের নিকট আবেদন করা থেকে বিরত রাখার জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করে না। তাইলে এরপরে সরকারের এই যে পাবলিক, পি দিয়ে মনে রাখবেন পাবলিক, সরকারের কোনো বিভাগের সরকারি কর্তব্য অথবা বিদেশি সরকারের কোনো সার্বভৌম কাজে হস্তক্ষেপ করার জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। এরপরে সি দিয়ে কি ক্রিমিনাল ম্যাটার, এই যে ফৌজদারি কার্য দ্বারা স্থগিত রাখার জন্য আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। তাইলে আমরা জেএসএল, পিসি গেল। এরপর বি, যে চুক্তির কার্য সম্পাদন সুনির্দিষ্টভাবে বলবৎ করা যায় না, অর্থাৎ কোনো চুক্তিভঙ্গ নিরোধের এই যে বিচ করে, যে চুক্তি ভঙ্গ করে নিরোধের উদ্দেশ্যে নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। তারপর যে কাজটি সুস্পষ্টভাবে নয়সেন্স বলে, আমরা এন দিয়ে নয়সেন্স, উৎপাত বলে মনে হয় না। এবার ফি দিয়ে দেখেন, ধারাবাহিক ভঙ্গ, অর্থাৎ প্রতিরোধ করতে, আমরা ফি দিয়ে প্রতিরোধ, একটা ধারাবাহিক ভঙ্গ প্রতিরোধ করতে আবেদনকারী এমন বিষয়ে সম্মত হয়েছে। এরপরে লাস্টে ইডি,
যেখানে বাদী অন্য কোনো পদ্ধতিতে প্রতিকার পেতে পারে, অর্থাৎ সে যদি কোনো মানে ইফিসিয়েন্ট কোনো রিলিফ পায়, তাইলে উনি ওইটা নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। তারপরে সি সি দিয়ে দেখেন কি বলবো, যেক্ষেত্রে আবেদনকারী তার প্রতিনিধির আচরণ, কন্ডাক্ট, এই যে আচরণ, যে তাকে আদালতের সহায়তা থেকে অধিকারী করে না। এরপরে হলো ফি। ফিতে হলো তার কোনো, যে ক্ষেত্রে মোকদ্দমার বিষয়বস্তু বাদের কোনো স্বার্থ হয়ে থাকে না, অর্থাৎ যে ক্ষেত্রে যে ব্যক্তির কোনো স্বার্থ হয়ে থাকে না, যে পার্সনের কোনো স্বার্থ হয়ে থাকে না, সে বিষয়তে বাদীর কোনো স্বার্থ থাকে না যে ব্যক্তির, তাইলে ওই ক্ষেত্রে নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে চিরস্থায়ী নিষেধাজ্ঞা, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা কখন মঞ্জুর করা যায়, এগুলো বুঝে গেছেন। 54 ধারার গল্পটা লিখে দিবেন, এরপর হলো 56 ধারার গল্প লিখে দিবেন, একই প্রশ্ন আশা করছি। এরপর দেখেন 57 থেকে বলতেছে যে স্থাবর সম্পত্তি সম্পর্কিত নিষেধাজ্ঞার ডিগ্রি লাভ করিতে হইলে কি কি জিনিস প্রমাণ করতে হবে। তাহলে স্থাবর সম্পত্তি সম্পর্কিত চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিগ্রি লাভ করতে হলে কি কি জিনিস প্রমাণ করতে হবে আলোচনা করুন। তাইলে আইনত অধিকার, তাহলে বাদী যদি কোনো আইনত অধিকার প্রতিষ্ঠা করতে না পারে, সেক্ষেত্রে নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। যেটা এক পক্ষের জন্য বাধ্যবাধকতা বা আইন বলে বলবৎযোগ্য দায়িত্ব, সেটা অন্য পক্ষের প্রতি আইনগত অধিকার সৃষ্টি করে। সুতরাং নিষেধাজ্ঞা মোকদ্দমা বাদীকে প্রথমে প্রমাণ করতে হবে যে বাদীর প্রতি বিবাদীর বাধ্যবাধকতা আছে বা স্থাবর সম্পত্তিতে বাদীর আইনগত অধিকার দখলের অধিকারের বিবাদী হস্তক্ষেপ করার হুমকি প্রদান করছে। এরপরে হলো নিরঙ্কুশ দখল প্রমাণ করতে হবে। এখানে দখলটা প্রমাণ করতে হবে। নিষেধাজ্ঞা মঞ্জুর করতে হবে কিনা সেটা নির্ধারণ করতে ঘটনাক্রমে সত্যের প্রশ্ন অনুসন্ধান করা যেতে পারে, এবং চিরস্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা বিরোধীয় সম্পত্তিতে বাদীর নিরঙ্কুশ দখল বা আপাত দৃষ্টিতে সত্য প্রমাণ করতে হবে। ভিন্নভাবে বলতে গেলে চিরস্থায়ী নিষেধাজ্ঞার প্রতিকার শুধুমাত্র সেই ব্যক্তিকে প্রদান করা যেতে পারে যে নিরঙ্কুশ দখলে আছে। যে বাদী চিরস্থায়ী নিষেধাজ্ঞা দাবি করছে, তাকে উক্ত সম্পত্তিতে তার দখল প্রমাণ করতে হবে। শেখ আহমদ বনাম আব্দুল্লাহ আলী 42 ডিএলআর 1990 608 এই মামলায় বলা হয়েছে, চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলায় বিবেচনার মুখ্য বিষয় হলো বাদী সফলতার সাথে সম্পত্তিতে তার দখল প্রমাণ করতে পেরেছে কিনা। ঘটনাক্রমে সত্যের প্রশ্ন অনুসন্ধান করা যেতে পারে, কিন্তু এমন মোকদ্দমায় সত্যের বিষয়ে সিদ্ধান্ত মোকদ্দমাটি রক্ষণীয় কিনা সে বিষয়ে দিক নির্দেশক হতে পারে না। এখানে আমরা একটা মামলা দেখি যে জোবায়ের হোসেন বনাম নূর হাফিজ 56 ডিএলআর এডিট কেস মামলায় বলা হয়েছে, স্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমায় বিরোধীয় সত্যের প্রশ্ন বিবেচনা করা আদালতের জন্য প্রয়োজনীয় না। তবে কোনো পক্ষের আবার দৃষ্টিতে সত্য আছে এবং কোন পক্ষ নিরঙ্কুশ দখলে আছে সেটা নির্ধারণ করতে আদালতকে সত্যের প্রশ্ন যতদূর সহায়তা করতে পারে ততদূর পর্যন্ত আদালত সত্যের প্রশ্ন বিবেচনা করতে পারে। তবে দেখেন 54 ধারা 3টি অংশে বিধান করা হয়েছে, সম্পত্তি ব্যবহার বা ভোগ দখলের বাদীর অধিকারে যখন বিবাদী হস্তক্ষেপ করে, অর্থাৎ হস্তক্ষেপ করার হুমকি প্রদান করে, তখন আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। চূড়ান্ত মালিকানা চিরস্থায়ী নিষেধাজ্ঞা প্রাপ্তির জন্য অপরিহার্য না। সম্পত্তির ভোগ দখলে আছে এমন ব্যক্তি চিরস্থায়ী নিষেধাজ্ঞা পেতে পারে যদি ভোগ দখলে উক্ত সম্পত্তির শর্ত নেই এমন কোন ব্যক্তি বিঘ্ন সৃষ্টি করে। এক্ষেত্রে 54 ধারা 3টি অংশে ক থেকে ম পর্যন্ত উল্লেখিত সত্ত্বে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করবে। ওই যে আমরা বললাম প্রমা পক্ষ এবং লাস্টে গিয়ে যে মামলার আধিক্য। দেখেন একজন হিন্দু বিধবা মৃত স্বামী সম্পত্তি ভোগ দখল করাকালে যুক্তিসঙ্গত কারণ ছাড়াই সম্পত্তির কোনো ক্ষতি করলে ভাবী উত্তরাধিকারী, ওই যে ভাবী উত্তরাধিকারী বা রিভার্সনার প্রতিকার কি, তাহলে উক্ত ক্ষতি করা হতে হিন্দু বিধবাকে বিরত রাখতে নিষেধাজ্ঞা প্রার্থনা করা সম্ভাব্য উত্তরাধিকারীগণ অথবা ভাবী উত্তরাধিকারী মোকদ্দমা দায়ের করতে পারে, অর্থাৎ সুনিশ্চিত প্রতিকার 54 ধারা নিষেধাজ্ঞার প্রতিকার চেয়ে মোকদ্দমা দায়ের করতে পারে। এরপরে 59 কি বলা আছে, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ সৌন্দর্য বর্ধনের জন্য কেয়ের বাড়ির সামনে সরকারি রাস্তার পাশে ফুল বাগান করার উদ্যোগ নেয়। এতে করে কেয়ের বাড়ির সামনে পূর্বোক্ত রাস্তাটি সংকুচিত হয়ে পড়ে এবং কে উত্তর সৌন্দর্য বন্ধনের কাজ স্থগিত রাখার জন্য নিষেধাজ্ঞার প্রার্থনা দায়ের করতে চান। কে কি নিষেধাজ্ঞা পেতে পারে কি সংবিধানে আলোচনা করুন। দুটি কারণে নিষেধাজ্ঞা পাওয়ার অধিকারী না, কারণ সরকারের কোনো বিভাগের সরকারি কর্তব্য অথবা বিদেশি সরকারের কোনো সার্বভৌম কাজে হস্তক্ষেপ করার নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। তো যে ক্ষেত্রে মোকদ্দমা বিষয়বস্তুতে বাদীর কোনো স্বার্থ থাকে না, সেক্ষেত্রে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। এই দুইটা জিনিস মাইন্ডেড। যেহেতু স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগ সরকারের একটা বিভাগ সরকারি কর্তব্য পালনের সৌন্দর্য বর্ধনের কাজ করছে, সেহেতু কেয়ার নিষেধাজ্ঞা পাওয়ার অধিকারী না। এবং কেয়ার বাড়ির সামনে সরকারি রাস্তার পাশে ভূমিতে কেয়ার কোনো ব্যক্তিগত স্বার্থ নাই, এই কারণে কেয়ার কোনো কিছু করার মানে এখানে বাধ্যবাধকতা নাই, তো নিষেধাজ্ঞা পাওয়ার অধিকারী না। এরপরে আমরা একটু দেখি 60 নম্বরটা দেখি। এক্স ওয়াই এর সাথে চুক্তি করেন যে এক্স 12 মাস ওয়াই এর থিয়েটারে গান করবেন, তাইলে এক্স উক্ত সময়ে অন্য কোথাও গান করবে না। এক্স চুক্তিটি পালন করতে অনীহা প্রকাশ করেন, চুক্তিটি বলবৎযোগ্য কি, তাহলে পরামর্শ দিন। তাইলে দেখেন চুক্তিটি বলবৎযোগ্য কিনা। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 21 ধারা চুক্তিটি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য না, কারণ ওয়াই এর থিয়েটারে গান করতে এক্স কে বাধ্য করতে চুক্তিটি বলবৎ করা যায় না। যেটা গান পরিবেশন করা পক্ষগণের ব্যক্তিগত ইচ্ছার উপর গুণাগুণের উপর নির্ভর করে। 21-2 আমরা বিষয়টা দেখেছি। অসংখ্য তাহলে জটিল এবং সূক্ষ্ম এবং আরেকটা হচ্ছে কি ব্যক্তিগত গুণাগুণের নির্ভর করে, সেক্ষেত্রে ওনাকে চুক্তি বলবৎ করা যায় না। তবে ওয়াই এর উপযুক্ত পরামর্শ হলো এক্স ওয়াই এর সম্পাদিত নেতিবাচক সম্মতি
এক্স উক্ত সময়ে অন্য কোথাও গান করবে না কার্যকর করতে নিষেধাজ্ঞার আবেদন করতে ওয়াইকে পরামর্শ দেবো যেন সে অন্য কোথাও কি করতে না পারে, গান করতে না পারে। সন্ধির প্রতিকার আইনের 57 ধারা ওয়াই এর নিষেধাজ্ঞা পাওয়ার অধিকারী, তবে সে অন্য কোথাও গান করতে পারবে না, তবে তাকে বাধ্য করা যাবে না। এরপর হলো সংশ্লিষ্ট আইন, সংশ্লিষ্ট প্রতিকার আইনের 57 ধারা আদালত নেতিবাচক চুক্তি পালন নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে যদি শর্তগুলো পূরণ হয়। কোনো কাজ ইতিবাচক অর্থাৎ সম্মতি অর্থাৎ থাকতে হবে, এবং কোনো কাজ না করার ব্যক্ত বা অব্যক্ত না সম্মতি থাকতে হবে, এবং না সূচক সম্মতি চুক্তির অবশিষ্ট হতে অবশ্যই পৃথকযোগ্য হতে হবে, এবং আবেদনকারীকে অবশ্যই চুক্তিতে তার দায় দায়িত্ব সম্পূর্ণভাবে প্রতিপালিত করেছে। এরপরে হলো এই ক্ষেত্রে আদালত হ্যাঁ সূচক সম্মতির সুনির্দিষ্ট বলবৎ করে বাধ্য করতে না পারলেও না সূচক সম্মতি কারণে নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারবে। সুতরাং এই চুক্তির সুনির্দিষ্ট বলবৎ করার ওয়াই ডিগ্রি পাওয়ার অধিকারী না, কিন্তু এক্স অন্যত্র জনসমক্ষে গান পরিবেশন না করতে তাকে গান গাওয়া থেকে বিরত রাখতে নিষেধাজ্ঞা পেতে পারে। বুঝে গেছেন? এরপরে দেখেন 61 নংটা দেখেন, তার ব্যবসায়ী প্রতিষ্ঠানের সুনাম 1000 টাকা বিক্রয়ের জন্য, তার ব্যবসায়ী প্রতিষ্ঠানের সুনাম 1000 টাকা বিক্রয়ের জন্য ক্ষয়ের সাথে চুক্তিবদ্ধ করে এবং এই কাজে সত্ত্বে রাজি হয়, উক্ত ব্যবসা চিটাগাং এ পরিচালনা করবে না, এবং 1000 টাকা কে পরিশোধ করে, কিন্তু চিটাগাং উক্ত ব্যবসা পরিচালনা করতে থাকে। এই ক্ষেত্রে চুক্তিটি বলবৎযোগ্য কি? এখানে দেখতেছেন যে চুক্তিটি বলবৎযোগ্য না, কারণ এই ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট বলবৎযোগ্য না, কারণ একে তার ক্রেতা বিয়ের নিকট থেকে প্রেরণ করতে আদালত বাধ্য করতে পারে না। চট্টগ্রামের ব্যবসা পরিচালনা হতে বিরত রাখতে নিষেধাজ্ঞা পেতে পারে। অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকারের 57 ধারা বলা হয়েছে নেতিবাচক চুক্তি পালনের জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করা যেতে পারে, তবে ওই যে এই 3টা বিষয় থাকতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। মোটামুটি আমাদের কার্যক্রম শেষ। এরপরে আমরা প্রতিরোধমূলক প্রতিকার, এগুলো জানেন, এটা 6 বলা আছে এবং 5-এর 3-এ বলা আছে। রিসিভার নিয়োগ আপনার 44-এ বলা আছে। আপনার হচ্ছে হলো ঘোষণামূলক ডিগ্রির কথা বলা আছে, দলিল সংশোধন, এগুলো আপনারা জানেন। সোলোটিয়াম বুঝেন 22 দ্বারা ক্ষতিপূরণ সোলোটিয়াম দেওয়া হবে। ওই যে বাদীর যখন বিবাদের মধ্যে বাদীর অন্যায় সুবিধা এবং বাদীর কঠোরতা, এগুলো দেখবে। নিরোধমূলক প্রতিকার এই যে 5-এর গ এবং 6 দ্বারা দুইটাতেই বলা আছে কাকে বলে। এরপরে হলো যেভাবে বিরোধমূলক প্রতিকার মঞ্জুর করা যায় বা এর মধ্যে বলা আছে। এরপরে হলো আমরা দেখবো হলো কি প্রতিরোধমূলক প্রতিকার গেল। এরপরে হচ্ছে হলো রিসিভার নিয়োগ, এই যে রিসিভার নিয়োগ 40 নং আদেশের মধ্যে আছে দেওয়ানি কার্যবিধি। হ্যাঁ, এই বিষয়গুলো এখানে দেখতে হবে। ওইভাবে রিসিভার নিয়োগ হবে। ঘোষণামূলক তো আছে 42, এগুলো টিকা। তারপরে হলো দলিল সংশোধন 31-এ আছে, দলিল বাতিল আছে 39-এ। এরপরে হচ্ছে হলো বাধ্যতামূলক নিষেধাজ্ঞা 55-তে।